আমাদের হৃদয়ে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টায় বেজে চলেছে। টেক আ পজ। বলতে স্টেজে তুমি এন্ট্রি। হ্যালো, চেক 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 চেক, ম্যান টু ম্যান দেখা। প্লিজ ওয়েলকাম নান আদার দ্যান ডোর মরা। বলে দিন দিদি, ওটাও চলে গেল। অডিয়েন্সটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ফিলার তুমি কিভাবে দেবে? কনফিডেন্ট এনাফ চাই। থেমে থাকিনি তার বিজয় রং। জীবন অনেক সময় মুক্তি চাই। একে এসো, সামনে যাও। প্রফেশনাল অ্যাঙ্কারিংয়ের কতগুলো ট্যাকটিক্স আছে। প্রথম হচ্ছে, স্টেজ অ্যাঙ্কারিং করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমি কিভাবে আমার অডিয়েন্সকে টার্গেট করব, যাতে আমার থেকে শিফট না হয়, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, আমার কাছে উদ্যোক্তারা যে শিডিউল দেবে, তাদের তো বিভিন্ন অনুষ্ঠানের সূচি থাকে, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, ওটা আমি আগে ভালো করে অনেক আগে থেকে জেনে নেব, দিনের দিনে নয়। যখনই আমার সঙ্গে উদ্যোক্তা কথা বলতে আসছে অনুষ্ঠান সূচি নিয়ে, তখনই তাদেরকে জেনে নেবো যে তাদের প্ল্যানিংয়ে কী কী আছে, কতক্ষণের অনুষ্ঠান তারা চাইছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা আমরা জানবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সাপোজ উদ্বোধনী সঙ্গীত গাওয়ার পর একটা বড় গ্রুপের পারফর্ম রয়েছে, সেই গ্রুপটা তখনও এসে পৌঁছয়নি, একদম আসতে তারা রাস্তায় আটকে পড়েছে বা অন্য কোনো অনুষ্ঠান করতে গেছে, তারা আসতে পারছে না। তাহলে আমি এখানে ফিলার কিভাবে করব? ওটা তো অ্যাঙ্কারের উপর দায়িত্ব, কারণ তুমি একই কথা বলে যাবে, আজকে অমুক অনুষ্ঠানে অমুক আসছেন, আজকে আসছেন, আর খানিকক্ষণ পরেই ক্যাকটাস। তুমি একই কথা ভীষণভাবে মনোটোনাস লাগবে। তাহলে আমাকে লোককে ওখানে স্ট্যাগনেন্ট করাতে গেলে, লোককে ওখানে বসিয়ে রাখতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আমাকে ফিলার কিছু ভাবতে হবে। তাহলে সেই ফিলারটা আজকে আমরা আগে শিখব। এই বিষয়গুলো যাব। এবার একটা একটা করে আমরা স্টার্ট করি। প্রথমেই তুমি যাচ্ছ হচ্ছে ইন্ট্রো বা স্টার্ট, যেটাকে আমরা খুব বলি। ইন্ট্রো আর স্টার্ট কিভাবে করবে আমি প্রত্যেকটা যেমন বলবো, একই সঙ্গে আমি করেও দেখাবো। ধরে নাও তুমি আশুতোষ কলেজের একটা সোশ্যাল, সেটা তুমি পরিচালনা করতে গেছো, মানে ইউ আর হোস্ট, তুমি হোস্টিং করছো। তোমার কাছে একদম ডিটেল অনুষ্ঠান সূচি তোমার কাছে দিয়ে দিয়েছে, তুমি সেখানে স্টার্ট করবে বা সূচনা করবে, তুমি সেইভাবে গেছো, তুমি আগে সব জেনে নিয়েছো। তো আগে আমাদের দেখতে হবে যে আমরা স্টার্টটা কীরকম করব। কাব্যিক সূচনা করব, মানে কোনো কবিতার লাইন দিয়ে, নাকি আমরা কোনো একটা চমকদারি কোনো সূচনা করব, নাকি আমরা হিস্টোরিক্যাল ইন্ট্রো দিয়ে শুরু করব। কেন আশুতোষ কলেজ একটা পুরনো শতাব্দী প্রাচীন কলেজ, তার প্রচুর ইতিহাস রয়েছে, ফলে সেই ইতিহাসটাকে ধরে রেখে সেখান থেকে কিছু রেফারেন্স টেনে এনে আমি আমার ইন্ট্রোটাকে রেডি করব। তাহলে কি বললাম? কাব্যিক সূচনা করব কিনা, তারপর দ্বিতীয় কি বললাম, তারপরে কি বললাম, যেটা চমকদারি একটা কোনো সূচনা করব কিনা। তো এই তিনটে সূচনা আমরা করতে পারি। প্রথমে ধরো তুমি শুরু করলে যে, ধরো আশুতোষ কলেজের একটা অনুষ্ঠান, তুমি গেছো, একটা কোনো ভালো কবির লাইনকে তুমি তুললে বা কোনো লেখকের লাইনকে রেফারেন্সে টানলে, ভূগোল থেকে পিছলে গিয়ে হিস্ট্রি, ভূগোল থেকে পিছলে গিয়ে হিস্ট্রি, ভাঙা সাহস জুড়ে দেওয়া সৃষ্টি, আজ তোদের জন্য এটুকু বৃষ্টি। ফলে ওদেরকে একটা কানেক্ট করলে, এটা দিয়ে স্টার্ট করে এবার তুমি শুরু করলে যে আজ আশুতোষ কলেজের 130তম সমাবর্তন উৎসবে সকলকে স্বাগত জানাই, তুমি বলছো, এটা একটা স্টার্ট করতে পারো কাব্যিকভাবে। আরেকটা স্টার্ট করতে পারো, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে চটকদারি বা চমকদারি কিছু। তুমি পাড়ার অনুষ্ঠানে দেখে থাকবে, অ্যাঙ্কার হয় স্টেজের পাশে দাঁড়িয়ে আছে, নয় আগেই স্টেজে উঠে গেছে বা বলছে, তুমি সেরকম করতে পারো, কিন্তু সেটা খুব মনোটোনাস। এখন অ্যাঙ্কারিংয়ের ধরনটা বদলেছে। আমি কি বললাম, 10 জন বলবে আর তুমি বলবে, সবার মধ্যে আলাদা একটা তফাৎ চাই। তো সেখানে তুমি কি করবে, প্রথমেই স্টেজে এন্ট্রি নিও না, প্রথমেই স্টেজে এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিক তুমি ইনপুট করতে পারো। কীভাবে ইনপুট করবে, আগেই তুমি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নেবে যে আমার স্টার্টিংয়ে এরকম থাকবে, তুমি একটা কোনো সফট মিউজিক, অথবা ধরো আমি কথার কথা বলছি, অনুষ্ঠানটার নাম স্পন্দন, তো স্পন্দন যখন অনুষ্ঠানটার নাম, ব্যাকগ্রাউন্ডস করে কি আসা উচিত বলে মনে হচ্ছে, কিসের মিউজিক? ইয়েস, হার্টবিটের মিউজিক। তুমি
কাল হো না হো হোক বা যে কোনো সিনেমা থেকে হোক, ওই মিউজিক ট্র্যাকটা তুমি তুলে নিতে পারো তোমার কাছে। এবার ইম্যাজিন করো যে ওটা বাজছে একটা ব্যাকগ্রাউন্ডে। স্পন্দন আমাদের হৃদয়ে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টায় বেজে চলেছে, আর আগামীতেও বেজে যাবে। এই স্পন্দন কারোর কাছে এবছরের মতো সমাপ্তির উৎসব, আর এই স্পন্দন কারোর কাছে পথ চলা শুরু। আশুতোষ কলেজ সেই 1900 সাল থেকে করে আসছে এই সমাবর্তন উৎসব। বলতে বলতে স্টেজে তুমি এন্ট্রি নিলে, ওই যে মিউজিকটা তখন কিন্তু বাজছে, এতটা লাউডলি থাকবে না, ইটস কন্ট্রোল। তুমি একদম আগেই সাউন্ড কনসোলের সঙ্গে কথা বলে নেবে যে আমার ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটা, এটা একটা চটকদারি শুরু, একদম সফট বাজছে। তুমি স্টেজে নেই, তোমার 30 সেকেন্ড 40 সেকেন্ডস বা 1 মিনিট কথা বলা হয়ে গেল, তখন তুমি বলতে বুঝলুলা। ওখানে তুমি ওর মধ্যেই যেমনভাবে স্পন্দন নিয়ে একটা তুমি তোমার বক্তব্য তৈরি করেছো, বা যেহেতু অনুষ্ঠানটার নাম দিয়ে একটা রেফারেন্সটাও টেনে দিলে আশুতোষ কলেজে। 90-এর দশকে বা 80-র দশকে কে না আসেননি এই কলেজে। একটা সময় কোনো একটা সেলিব্রিটির নাম বললে বা বিখ্যাত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছিল, তাদের পদধূলি পড়েছে এই কলেজে। সময় যত এগিয়েছে আর ফিরে তাকাতে হয়নি স্পন্দনকে। সে তার গতিতে, তার স্পন্দনে, তার পদক্ষেপে তার ব্যাপ্তি বুঝিয়েছে। আর আজ আবারও একটা শপথ নেওয়ার পালা। বলে এবার তুমি ক্ল্যাপ পড়লো, ক্ল্যাপ পড়তে বাধ্য, তুমি ওই স্টার্ট যখন করবে ক্ল্যাপ পড়তে বাধ্য। তাহলে এটা হলো একটা চটকদারি স্টার্টিং। এখন স্টেজ অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে, পাতি বাংলায় যাকে বলে মাচা অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে, মিউজিক বা ইনস্ট্রুমেন্টাল যদি ইম্পোজ করতে পারো খুবই ভালো হয়, খুবই ভালো হয়। কিচ্ছু না, ছোট্ট একটা পেনড্রাইভ, তোমার কাছে যদি পেনড্রাইভ নাও থাকে উদ্যোক্তাদের বলে দেবে যে আপনাদের একটা পেনড্রাইভ আমাকে দিয়ে যাবেন। তোমার প্ল্যানিংটা আগে থেকে তাদের সঙ্গে ডিসকাস করে নাও, তুমি কিভাবে স্টার্ট করতে চাইছো, কারণ সে তোমাকে পে করবে। তাহলে তোমার থাকবে, আমরা যখন প্রফেশনাল অ্যাঙ্কাররা দেখি তখন কি দেখব, যে আমি আমার প্রফেশনালিজমটা কতটা দিতে পারছি, কারণ তারও একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। কাব্যিক সূচনা একরকম হলো, চটকদারি সূচনা একরকম হলো। হ্যাঁ, মানে সারপ্রাইজ স্টার্টিং করলে তুমি কিউ দিতে পারো, মানে 5 4 3 2 1 কিউ বা প্লে বললে যখন ওটা বাজিয়ে দিল, ওকে বলাই থাকবে যে তুমি যখন কথা বলতে বলতে এসে স্টেজে দিলে যে আজ থেকে শপথ নেওয়া শুরু হোক স্পন্দনের জন্য, এটা জোরে বললে ওরা হাততালিটা দিল, ও আস্তে 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 মিউজিকটা ফেড আউট করে দিল, মানে বন্ধ করে দিল। এবার তুমি ডিগনিটারিজ ওখানে যারা রয়েছে, বিশিষ্ট ব্যক্তিত্ব যারা রয়েছে, বা আনুষ্ঠানিক প্রারম্ভিক সূচনা যেটা রয়েছে, অনেকে প্রদীপ প্রজ্বলন করে, অনেকে প্রথমেই ধরো উদ্বোধনী সঙ্গীত দেওয়া থাকে। এবার তুমি তোমার অর্ডারে ঢুকলে, সেগুলো করলে পার্ট বাই পার্ট। তাহলে সবসময় আমি কি বললাম, যে জায়গায় অনুষ্ঠান করতে যাচ্ছ সেই অনুষ্ঠানের গুরুত্বটা বুঝে প্রথমেই ইন্ট্রোটা নিজের রেডি করবে। যে জায়গায় তুমি অনুষ্ঠান করতে যাচ্ছ সেখানকার কোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে, ঐতিহাসিক কোনো ব্যাপার স্যাপার থাকলে বা ঐতিহ্যবাহী কোনো বিষয় থাকলে সেটা নিজের কাছে রেখে দেবে। ক্লাবকেই বলবে যে আপনাদের ক্লাব সম্বন্ধে একটু বলুন। হতে পারে এটা আশুতোষ কলেজের প্রোগ্রাম বললাম, হতে পারে দমদম জাগৃতি সংঘের কালী পুজো। কালী কেন, কি জন্য তার আবির্ভাব, আমরা শক্তির দেবী বলি কালীকে, সেটা যেমন তার মধ্যে থাকবে। কালীকে নিয়ে অনেকের কালী কীর্তনের অনেক লাইন আছে, পান্নালাল ভট্টাচার্য বা অন্যান্য কেন তুমি সেই লাইনটা টানতে পারো। আমি স্টার্টিংয়ের ক্ষেত্রেই বলছি, সব ক্ষেত্রেই যে এক স্টার্টিং হবে এমনটা নয়। আমি আবার বললাম, তোমাদের তো অডিয়েন্স বুঝে শুরু করতে হবে যে আমি এখানটা কাব্যিক সূচনা করব, না এখানটা রবি ঠাকুরের কোনো লাইন দিয়ে কাব্যিক সূচনা করব, নাকি সারপ্রাইজ স্টার্ট করব ওই রকম মিউজিক দিয়ে। এইটা তোমাদেরকে ডিসাইড করতে হবে। তুমি পরিস্থিতি দেখেই বুঝতে পারবে, বা যখন লোকজন বা উদ্যোক্তারা তোমার সঙ্গে কথা বলতে আসবে এলাকার দেখেই তুমি শুনেই বুঝতে পারবে যে তোমার ওখানে ঠিক কী করাটা দরকার। ঠিক আছে, এটা একটা পার্ট গেল। দ্বিতীয় পার্ট হচ্ছে, মাচার ক্ষেত্রে আমায় মাথায় রাখতে হবে স্টেজ মুভমেন্ট। স্টেজ মুভমেন্টটা আমি কিভাবে করব, একটা বোর্ড পাওয়া যাবে? ও আছে। স্টেজ মুভমেন্টটা কী, এবার ডাস্টার দাও, দাও স্টেজ মুভমেন্ট এবার দেখাবো। যে কীভাবে তুমি স্টেজ মুভমেন্ট করো, স্টার্টিং কীভাবে হবে বুঝলে। আমি বোঝাচ্ছি, সবাই মাথা নাড়ছো ঠিক কথা, আমি প্রত্যেককে একটু পরে ইন্টারাকশানে বলবো যে একটা করে টপিক দেবো, করে দেখাও।
সেজন্য আমি বলছি যদি কোনো প্রশ্ন থাকে স্টার্টিং সংক্রান্ত আগে বলে নাও। কি কি স্টার্টিং বললাম? ঠিক আছে, তাহলে আমি তিনটেরই একটু একটু করে বুঝিয়ে দিয়েছি, আশা করি মাথায় ঢুকছে। অ্যাঙ্কারিং, মাচা অ্যাঙ্কারিং কিন্তু টোটালি তোমার কৃতিত্বের ওপর, তোমার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করছে। তুমি কিভাবে ভাবছো। অনুষ্ঠানটা 6-7 দিন আগে নিশ্চয়ই তোমার সঙ্গে যোগাযোগ করবে, কমপক্ষে, অনেকে 1 মাস আগেও বলে দেয়। তুমি ওইভাবে ডিজাইন করবে। এমন নয় তুমি একটা পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে গেছো, সেখানকার অডিয়েন্সটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তুমি কলকাতার অডিয়েন্স আর পশ্চিম মেদিনীপুরের অডিয়েন্স এক নয়, তাহলে তোমাকে সেখানে ডিসাইড করতে হবে যে আমি কীভাবে করব। আমি যেহেতু বললাম দক্ষিণ কলকাতা হার্ট অফ দ্য কলেজ আশুতোষ বা সাউথ সিটি কলেজ, তাহলে কলেজের একটা অডিয়েন্স অন্যরকম হয়, সেখানকার ছেলেমেয়েরা কিন্তু একটা চটকদারি পছন্দ করে। সো ইউ ক্যান স্টার্ট উইথ আ মিউজিক বা ইনস্ট্রুমেন্টাল, তাদের কাছে বিষয়টা অন্যরকম। স্টেজ মুভমেন্টে এবার বোঝাই একটু। দেখো, ধরো মোটামুটি স্টেজের ধাঁচাটা এরকম থাকে, তো এই দিক সামনেটা ফ্রন্ট খোলা থাকে, অনেকে দেখবে এই সাইডগুলোও খোলা থাকে খোলা মাঠে অনুষ্ঠান হলে। অ্যাঙ্কার যখন নেই, স্টেজ যখন ফাঁকা, কথা বলতে বলতে এসে সে কিন্তু সেন্টার স্টেজেই দাঁড়াবে। ঠিক আছে, ধরো আমি সাপোজ কথা বলতে বলতে যাচ্ছি, যে পেছনে তো ওটা প্লেটা হচ্ছে, আমি বলে যাচ্ছি যে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টায় স্পন্দন তার অস্তিত্ব জানান দিয়েছে। শুরুটা এখানে ছিল না, 1980 সাল থেকে সূচনা হয় তার পথ চলা। আর সময়ের সাথে সাথে শিক্ষা অনুরাগীদের যেমন কাছে টেনেছে আশুতোষ কলেজ, সাংস্কৃতিক দিক থেকেও নিজেদের অস্তিত্ব জাহির করেছে বারে বারে। বলার কিছু নেই, এই কলেজে এসেছেন স্যার আশুতোষ থেকে শুরু করে অমুক হলো। এবার তুমি কথা বলতে বলতে এন্ট্রি নিলে যে স্পন্দনের থামা বোধহয় এখানে নেই, হয়তো কালের নিয়মে যারা থার্ড ইয়ার তাদেরকে চলে যেতে হবে, আবার যারা ফার্স্ট ইয়ার তাদের সূচনা, আগামী দিনে অনেকগুলো স্পন্দন তারা পাবে। এই তুমি বলতে বলতে সেন্টার স্টেজে চলে এলে। কখনোই রাইট স্টেজ বা স্টেজে করবে না, যেখানেই হোক, যদি খোলা পাস হয়। আমি বারবার বলছি, এই দুটো যদি এন্ট্রান্স বন্ধ থাকে সেটা অন্য কথা। সব সময় সেন্টার স্টেজ নিলে মেন কথা বলা হয়ে গেল। এবার যদি পোডিয়াম থাকে, দেখবে এরকম রাখা থাকে, একটা মাইক এরকম লাগানো থাকে বা পোডিয়াম থাকে। কথা বলার পর যেই হয়ে গেল, এবার মঞ্চে ডেকে নেব আজকের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। আমরা ডেকে নেব একে একে আমাদের বিশিষ্ট অতিথিদের, বলে টেক আ পজ। সেন্টার স্টেজ থেকে সরে তুমি রাইট সাইডে থাকলে রাইট সাইডে, লেফট সাইডে থাকলে লেফট সাইডে পোডিয়াম মুভমেন্ট নাও। হলো, পোডিয়াম মুভমেন্ট যদি থাকে তাহলে একদম তোমার হাতে যে মাইক্রোফোনটা রয়েছে সুইচটা অফ করে দাও, পোডিয়ামে কথা বলো। ডিগনিটারিজদের যখন ডাকবে কখনো পোডিয়াম থেকে ছেড়ে বেরোবে না, স্টেজকে গার্ড করবে না। এবং অ্যাঙ্কারকে যাতে রেজিস্টার করতে পারে সামনে থাকা দর্শক, অ্যাঙ্কারকে যাতে রেজিস্টার করতে পারে সামনে থাকা দর্শক। ঠিক আছে, সাপোজ এবার ধরে নাও আরও জিনিসটা অ্যাঙ্কারিংটা কম্প্যাক্ট হতে পারে, বিশিষ্ট যে ব্যক্তিবর্গ আসছে তাদের সম্বন্ধেও তোমার যদি কোনো অ্যাম্পেল ইনফরমেশান তোমার কাছে থেকে থাকে। ধরে নাও রাজ্যের কৃষিমন্ত্রী বা ধরে নাও রাজ্যের শিল্পমন্ত্রী সে রয়েছে, সে কিছু প্রভাব ফেলা বা নির্দিষ্ট কিছু কাজ সে করেছে যেগুলো মনে রাখবার মতো। তোমাকে উদ্যোক্তার আগেই বলেছে এই অরূপ বিশ্বাস আসছে যুব কল্যাণ মন্ত্রী, তুমি জেনে রেখেছো অরূপদার কাজকর্ম কী আছে, ক্রীড়াটা সে স্পোর্টসটা কীভাবে চালিয়েছে, তার তত্ত্বাবধানে আন্ডার-17 কাপ ওয়ার্ল্ড কাপ হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ফলে তাকে তার রেফারেন্স ওইটা টেনে এবার যাকে ডাকবো একটু বলে নিলে, তারপর তাকে ডাকলে ওয়েলকাম। তাতে করে কি হলো, উদ্যোক্তারাও খুশি হলো, কারণ তারা চায় অবশ্যই যে কোনো মন্ত্রী বা ডিগনিটারিজকে তেল দিতে। ফলে অ্যাঙ্কার সেই কাজটা করে দিল, অনেকটা এগিয়ে রাখলো কাজটা। আমি ব্যাপারটা বারবার বলছি, তোমার যেমন টার্গেট অডিয়েন্স দর্শক, একই সঙ্গে উদ্যোক্তাদেরও কিন্তু লোকজন বসে আছে, তারা তো বলবে কী রে ওকে পয়সা দিলাম, আমি এই জিনিসটা মানে আশাই করি না। হলো, ওয়েলকামিং যাকেই করছো প্রথমেই একদম পোডিয়াম মুভমেন্ট। সাপোজ ধরে নাও অনুষ্ঠানতে পোডিয়াম নেই, ঠিক আছে, পোডিয়াম নেই, তাহলে তুমি স্টেজের একটা কর্নার নিয়ে নেবে। প্রথম গেস্টটাকে কর্নারে ডাকলে, মানে কর্নার থেকে ডাকলে, দ্বিতীয় গেস্টটাকে আবার একটা কর্নারে চলে গেলে। আমি বারবার বলছি একবার সেন্টার নেওয়ার পর আর সেন্টারে এসো না, ঠিক আছে? কখন সেন্টারে আসতে হবে আমি আবার বলে দিচ্ছি। যখন এই অনুষ্ঠানটা চলছে দেখবে একটা দীর্ঘ
মানে অনুষ্ঠান হয় 40 মিনিট কি 45 মিনিট পর্ব হয়, সেখানে 1 2 3 4 5 করে ব্লা 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 অনেকগুলো ডেলিগেটস থাকে। হলো, এবার ওদের ধরো রিসেপশন করবার জন্য বা ওয়েলকাম করবার জন্য উত্তরীয় থাকে বা ফুল থাকে, তুমি এক এক করে বললে। এবার আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় বিধায়ক অরূপ বিশ্বাস। ঠিক আছে, এবার ধরে নাও আমি বারবার বললাম, এটা তুমি গ্রামের ক্ষেত্রে করলে বা শহরাঞ্চল, আমি যে জায়গা থেকে আসি হাওড়া, সেই সমস্ত জায়গায় একটু শহরতলি জায়গার ক্ষেত্রে তুমি এইভাবে করলে। তোমার যদি মনে হয় ওখানে ইংলিশ ইনপুট করবে, তাহলে একবার বাংলায় বলবে, একবার ইংলিশে বলবে। ঠিক আছে, প্লিজ ওয়েলকাম অনারেবল মিনিস্টার ইনচার্জ, এবার যে দপ্তরে আছে, অরূপ বিশ্বাস, আই উড লাইক টু কল, শুরু করি। তাহলে কী হলো, তোমার যে মানে ডেপথ আছে সেটা কিন্তু খুব পরিষ্কার পাচ্ছে, মানে তুমি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা বলতে পারো, ইংলিশও বলতে পারো, সেটা বুঝে করবে। যেখানে প্রয়োজন নেই ইংলিশ বলার দরকার নেই। ঠিক আছে, তো স্টেজ মুভমেন্ট শিখলে যে প্রথমেই কিন্তু সেন্টার নেওয়াটা বিষয়। পোডিয়াম থাকলে পোডিয়াম মুভমেন্টেই থাকবে যতক্ষণ এই পর্বটা চলবে, যা কথা বলার পোডিয়াম থেকেই বলবে। তো এই কথাটা পোডিয়াম থেকেই তুমি থ্রো করবে। কমপ্লিট আনুষ্ঠানিক পর্বের সূচনা সমাপ্তি হলো। সমাপ্তি হওয়ার পর তুমি বললে যে এরপর আমাদের সাংস্কৃতিক পর্বের শুরু হবে, আপনাদের চোখ থাকুক। এই কথাটা বলে তুমি মুভ করে গেলে, এই কথাটা বলে তুমি বেরিয়ে গেলে। এবার ধরো স্টেজ মুভমেন্ট হচ্ছে, হলো। এবার তোমাকে যেটা ভাবতে হবে মাইক মুভমেন্ট, এটা খুব জরুরি বিষয়। অনেকেরই স্পিকারদের বলার সময় একদম খেয়াল থাকে না মাইক মুভমেন্টটা কী হওয়া দরকার। মাইক মুভমেন্টটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট। স্টেজ তো নিলে, সূচনাও করলে, সেটা কাব্যিক হোক বা সারপ্রাইজ স্টার্ট হোক বা তোমার হিস্টোরিক্যাল স্টার্ট হোক, মানে রেফারেন্স বা হিস্ট্রি সেটা করলে, স্টেজ দেখালে। এবার হচ্ছে তোমার মাইক মুভমেন্ট। ধরো তোমার কাছে কর্ডলেস আছে, ভয়েসের টোনে এত জোরে চেঁচাবে না বা নিজের জোরে গলায় এত চাপ দেবে না যাতে তোমার ভয়েসটা চোকড হয়ে যায়। প্রথমেই চোকড হয়ে গেলে ধরো ঘন্টা তিনেকের অনুষ্ঠান তুমি টানবে কী করে? হলো, তাহলে ভয়েস প্র্যাকটিস জানতে হবে যে আমি কিভাবে গলাটাকে আমি ছাড়বো আর কোথায় আমি। দেখো, আমরা যখন কাউকে বকি আমরা অনেক চিৎকার করে বলতে পারি, আবার ভয়েস টোনটা চেঞ্জ করেও আমি তোকে বললাম না এটা করবি না, আমি যথেষ্ট বলিষ্ঠতার সঙ্গে বললাম, এটা আমি অনেক চিৎকার করে বলতে পারি, কিন্তু আমার ভয়েস কর্ডে চাপ পড়ে যাবে। আমার কাছে যখন মাইক রয়েছে, আমার কাছে যখন মানে হ্যান্ড মাইক রয়েছে, তো ওরা ওখানে তো অলরেডি তোমার ভয়েস টোন কী আছে না আছে সেটা লাগবেই। তাহলে তোমার একেবারে উচ্চস্বরে চিৎকার করার দরকার নেই। আজকের অনুষ্ঠানে আমরা দেখে নেবো, প্লিজ ওয়েলকাম। দেখো, আমি কথাটা বলছি কিন্তু আমি আমার পুরো জোরটাই দিচ্ছি না, যা যাবে মাইকের মাধ্যমে যাবে। বলো, এইবারে মাইক ধরার কায়দা, যখন তুমি একটু লাউড করছো তোমার ভয়েসটাকে, প্লিজ ওয়েলকাম এরম বলছো, তোমার মুখ থেকে 2 আঙুল দূরে রাখো, মুখ থেকে 2 আঙুল দূরে রাখো, প্লিজ ওয়েলকাম। আর যখন তুমি নর্মাল টোনে নর্মাল ভয়েসে কথা বলছো, আরও কাছে রাখো, আরও কাছে রাখো। ঠিক আছে, যখন লক্ষ্য করবে সিঙ্গাররা এই ভয়েস প্র্যাকটিসটা রাখে, একটা লো নোট থেকে হাই পিচে যখন যায়, লো নোট থেকে হাই পিচে যখন যায়, তখন কিন্তু তারা দেখবে মাইকটা একটু দূরে ধরে, লক্ষ্য করে দেখবে। তার আগে তারা হয় মাইক এখানে ঠেকিয়ে রাখে, নয় একদম মুখোমুখি রাখে। কিন্তু যখন তারা হাই পিচে যায়, তার মানে কি তারা গলার সর্বশ্রেষ্ঠ দিয়ে চিৎকার করছে তোমার মনে হয়? একদমই নয়, তার একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যেই সেটা তুমি তোমার গলাটাকে ভালোভাবে বুঝবে যে আমার কতটা আমি চিৎকার করতে পারবো। তুমি তোমার হাইয়েস্ট লেভেল পর্যন্ত চিৎকার খবরদার করো না। আমি বারবার বলছি, এটা হয়ে যাওয়ার তুমি হয়তো জোশে অনেক জোরে করে ফেললে, তোমার মানে মাইকে আরও জোরে শোনালো, ভালো লাগলো হয়তো দর্শকদের, কিন্তু তারপরেই কিন্তু তোমার সমস্যা যেটা আসবে, গলাটা ভেঙে যাবে। তো সেই কারণে ওই বিষয়টা মাথায় রাখবে যে যখন তুমি কোনো মেসেজ দিচ্ছ বা চিয়ার আপ করছো, প্লিজ ওয়েলকাম নান আদার দ্যান ক্যাকটাস বা ফসিলস। ঠিক আছে, তো এই ওয়েলকামটা যখন তুমি করছো তখন কিন্তু ওই 2 আঙুল দূরেই রাখো। এবার যতটুকু জোরে বললে ওটাই ক্যাচ করে নেবে। ঠিক আছে, অনেকের ভয়েস টোন হয় খুব সফট। অনেকেই আমাকে এর আগের ক্লাসে, অনলাইন ক্লাসেও জিজ্ঞেস করেছে যে স্যার ভয়েসটা কীভাবে তৈরি করা যায়। ভয়েসটা না সবটাই প্র্যাকটিসের ওপর, কারোর সরু গলা বা কারোর মোটা গলা বা কারোর বলে ওই রকমভাবে হয় না। আমি কিভাবে আমার ভয়েসটাকে মডুলেশনে রাখবো অ্যাঙ্কারিংয়ের সময়, এটা আমার ওপর
নির্ভর করবে কিছু ট্যাকটিসের ওপর। ধরো কারোর গলা খুব পাতলা, তখন ওরা না রিভার্ব দেয়। রিভার্ব বলে একটা কথা আছে, তুমি বলবে হ্যালো চেক 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 চেক, ইকো আমরা যেটাকে বলি ওইটা যায়। যার গলাটা খুব সফট এমনি ওখানে সাউন্ডে যে আছে দিয়ে দেবে, না হলে তুমি বলবে যে একটু রিভার্ব দিতে, দিয়ে দেবে, ভয়েসটাকে ডিপ করে একটু রিভার্ব দিয়ে দেবে, তাহলে তোমার গলাটা আরও অন্যরকম শোনাবে। এবার যখন তুমি ইকো মুভমেন্টে কথা বলছো, পর পর কথা বলবে না, তখন কিন্তু তোমার পজ নিয়ে কথা বলতে হবে, না হলে দেখবে বলেই যাচ্ছে দূর থেকে চোং মাইকে যারা শুনছে কিচ্ছু বুঝতে পারছে না। মানে তুমি তো মাচাটাকে জমানোর জন্য গেছো, তুমি এবার বলছো আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন, তুমি থামছই না। আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত থাকবেন। একটা করে নিচ্ছ, টেক আ পজ, 5 থেকে 10 সেকেন্ড করে পজ নাও। জেনারেল অ্যানাউন্সমেন্টের সময় অনেক ক্ষেত্রেই দেখবে অনুষ্ঠান জমানোর অনেক আগেই অ্যাঙ্কারকে চলে যেতে হয়, তাকে অ্যানাউন্স করতে হয়। মানে ধরো তখন 1 ঘন্টা বাকি আছে, তুমি তার আগে চলে গেছো, তো জেনারেল অ্যানাউন্সমেন্ট যখন করবে অত্যধিক ভয়েসে চাপ দেওয়ার দরকার নেই। ওখানে ইকো বা রিভার্ব যদি ইউজ করে থাকে তাহলে ওইভাবেই পজ নিয়ে নিয়ে বলবে। মাইক মুভমেন্ট বোঝা গেল, তাহলে মাইকটা কত দূরে ধরবে যখন তুমি একটুখানি, হ্যাঁ, আর যখন তুমি কাছাকাছি বলছো কাছাকাছি ধরো, একদম কাছাকাছি ধরো। 1, 2 হচ্ছে উচ্চারণ স্পষ্ট উচ্চারণ। অ্যাঙ্কারের উচ্চারণ তখনই স্পষ্ট হবে যখন সে রেগুলার প্র্যাকটিসে থাকবে। সেটা হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্র্যাকটিস কীভাবে করবে, তুমি তোমার ধরো একটা স্ক্রিপ্ট রেডি করছো তোমার অ্যাঙ্কারিংয়ের জন্য, ওটাই তুমি ঘরে জোরে জোরে বলো। আর অথবা কোনো নিউজ পেপার, যে কোনো, সেটা খবর হতে পারে, খেলার খবর হতে পারে, রাজনীতির খবর হতে পারে, বিনোদনের খবর হতে পারে, যে খবরই হতে পারে, জোরে জোরে বাড়িতে রিডিং পড়ো। তুমি নিজেই তোমার কানে বাজবে যে কোন উচ্চারণটা তোমার ঠিক হচ্ছে না। অনেকের শয়ের দোষ থাকে, তালিবস্য দন্তেশ্বয়ের দোষ থাকে, জোরে পড়লে কিন্তু এই জীবের ব্যাপারটা কেটে যাবে, আস্তে আস্তে কেটে যাবে। একদিনে হয় না, একদিনে একেবারেই হয় না, আস্তে আস্তে করে করবে, দেখবে কেটে যাবে। তাহলে ডেলি নিউজ পেপার অথবা যে স্ক্রিপ্টটা রেডি করছো সেটা জোরে বাড়িতে পড়বে। হবে ও কোন দিকে মন দেখো, অন্যদিকে তাকিয়ে বসে আছে, জোরে জোরে পড়বে। এই জোরে জোরে বাড়িতে যখন পড়ছো তুমি তোমার ভুলটা বুঝতে পারবে। জীবের একটা জড়তা অনেকের হয়, এত লোকের সামনে কি বলবো, প্রথম স্টেজ অ্যাঙ্কারিং করছি, অনেকেরই জীবের জড়তা আসে। এই জড়তাটা আস্তে আস্তে কাটতে শুরু করবে, ঠিক আছে? আর একটা হচ্ছে ব্যাপার, যখন তুমি অডিয়েন্সের দিকে দেখছো, স্পেসিফিক্যালি কারোর সঙ্গে আই কন্ট্যাক্টে যাবে না। প্রথম হলে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তুমি মানে যেন মনে হচ্ছে আমি ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু আমি ওর মাথাগুলোর দিকে তাকিয়ে আছি, ঠিক আছে? তাহলে প্রথম কী হবে, এই নার্ভাসনেসটা একদম কেটে যাবে তোমার থেকে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কীভাবে স্টার্ট করতে হয় শেখালাম। স্টেজ মুভমেন্ট কী হবে, প্রথম এন্ট্রিতে স্টেজ মুভমেন্ট কী হবে সেটা শেখালাম। তারপরে কি বললাম যে পোডিয়াম মুভমেন্ট কীভাবে নেবে, কখনোই পোডিয়াম ছেড়ে বেরোবে না, ইটস ভেরি আনস্মার্ট। পোডিয়াম রয়েছে, তুমি বেরিয়ে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে বলছো, খুব বাজে লাগে। তাহলে পোডিয়ামটার ইউজেস কী আছে? ওরা যখন তোমাকে পোডিয়াম দিয়েছে, পোডিয়ামেই তুমি বলবে। তুমি সরে গেলে ডিগনিটারিজরা পোডিয়ামে এসেই বলবে। যদি কোনো ডিগনিটারিজ বা গেস্টদের অসুবিধে থাকে, ধরো সে প্যারালাইজড বা মানে তার মানে শরীরের সক্ষমতা নেই উঠে দাঁড়ানো, সে ওখানে বসে বলবে, সে উদ্যোক্তাদের কাজ, তারা তাকে কর্ডলেস পৌঁছে দেবে। পোডিয়াম মুভমেন্টটা কিন্তু খুব মানে মাচার ক্ষেত্রে অনেক জায়গাতেই থাকে, পোডিয়াম রাখা থাকে, বা ওরা একটা থাকে, তো অনেক ক্ষেত্রেই থাকে। অনেক জায়গায় একটা ফুল দিয়ে সাজিয়ে সুন্দরভাবে করে, অমুক ডেকোরেটর দেখবে একটা ট্রান্সপারেন্ট থাকে, অনেক ক্ষেত্রে একটা ফাইবার গ্লাসের করা অনেকে থাকে, একটুখানি লেভেল আনার জন্য করে। অনেক জায়গাতে থাকেও না, থাকে না, না থাকলে তো আমি তো বলে দিলাম কী করবে, আর থাকলে কী করবে সেটাও বলে দিলাম, হলো। এবার বললাম যে কীভাবে কথাটা ছাড়বে, কীভাবে ডেলিভার করবে। জোরে যখন বলবে, তোমার লেভেলটা ওই, আমি বললাম, আমি কাউকে বকলাম, এটা করবি না, আরে এটা করবি না, কিন্তু আমি যথেষ্ট লাউডলি বললাম। এটা যখন মাইকে যাবে অন্যরকম যাবে। আর মুভমেন্টটা যে একটা মুখের কাছে একটা, যেমন ধরো আমি একটা গান দিয়েই বোঝাই, রং দে তুমো হে গেরুয়া, এবার যখন ও হাই পিচ উঠছে দেখবে ওপরে ধরে, তার কারণ ও যদি ওটাকে মুখের কাছে থাকে, 1, উচ্চারণটা স্পষ্ট হবে না চিৎকারের কারণে, আর 2, ওকে ভোকাল কর্ডে প্রচুর চাপ দিতে হবে। তুমি হালকা চাপ দিলে যখন মাইক ক্যাচ করে নেবে,
সাধারণত সিনাইজার বা কন্ডেন্সার মাইক্রোফোন আমাদের স্টেজ অ্যাঙ্কারিংগুলোতে মোটামুটি থাকে, মানে তার লাগানোই হোক অথবা কর্ডলেস হোক। ঠিক আছে, এবার যেটা করাবো, প্রথমে তোমরা তাহলে মাইক মুভমেন্টও শিখে গেলে, কীভাবে মাইক মুভমেন্ট করছো সেটাও শিখে গেলে। এবার যেটা সেটা হচ্ছে কিছু শব্দের ব্যবহার, কিছু ভালো ভালো শব্দের ব্যবহার, বাংলা হোক বা ইংরেজি হোক, যেটা তোমার মাচা অ্যাঙ্কারিংটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে। কিছু ম্যাজিক্যাল ওয়ার্ডস বলবো বা কি ওয়ার্ডস, তার ব্যবহার তুমি তোমার এই মাচা অ্যাঙ্কারিংয়ের মধ্যে রাখলে, ইনপুট করলে, অল্প অল্প ইনপুট করলে। যেমন ধরো শীতকালে তুমি কাউকে অভিনন্দন জানাচ্ছ, শুভেচ্ছা জানাচ্ছ, আমরা কি বলবো নর্মালি? ধরো তুমি 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 ধরো ও অ্যাঙ্কার, তুমি একটা বলো যে ধরো তুমি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছ। কীভাবে শুভেচ্ছা জানাবে? ইন্ট্রো বলছি না কিন্তু, তুমি ইন্ট্রো নিয়ে স্টেজে চলে এসছো, স্টেজে এন্ট্রি করে গেছো, এবার তুমি দর্শকদের অনুষ্ঠানটা বলে দিয়েছো যে অমুক উৎসব, আমরা রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে আয়োজিত পাখি উৎসবে, পাখি কার না ভালো লাগে, তুমি একটা স্টার্ট করলে। দর্শকদেরকে কি অভিনন্দন জানাবে? একটা ম্যাজিক্যাল ওয়ার্ডেই কাজ হয়ে যাবে, একদম উষ্ণ অভিনন্দন, উষ্ণ অভ্যর্থনা, কারণ ওটার সঙ্গে যায়। মানে শীত, প্রচণ্ড ঠান্ডা, একটা শীতের মধ্যেও আপনাদেরকে একটা উষ্ণ অভিনন্দন জানাই। ফলে এইটা হচ্ছে একটা খুব মানে ম্যাজিক্যাল ওয়ার্ড বা কি ওয়ার্ড হলো, তোমার লেভেলটাই মানে আলাদা করে দিল, উষ্ণ অভিনন্দন। অনেক সময় দেখবে মাচা অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রেও অনেকে ওই খেলা, ধরো খেলা হয় না, ফুটবল বা ক্রিকেট বা পাড়ার খেলাতেও দেখবে লাগে ওদের। তোমাকে বললো ভাই 1500-1600 টাকা দেবো, একটুখানি করে দে 3-4টে ম্যাচ। তা তুমি ধরো একটা কমেন্ট্রি করছো, তো কমেন্ট্রি অন করতে গেছো, ধরো মাচার একটা কমেন্ট্রি করছো, একটা খেলা হচ্ছে পাড়াতে, ফাইনালটা তোমাকে বলেছে ওই রকমভাবে করতে, গোটা ম্যাচটা তুমি করবে। তো ম্যাচ যখন তুমি করছো, ওইখানেও কিন্তু বেশ কিছু ম্যাজিক্যাল ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। ধরো আমরা সুন্দর মানেও মানে আমরা বিউটিফুল মানে সুন্দর জানি, সুন্দরের আর কি মানে হয়, আর কি হয় বলো? তোমার দেখতে ভালো লাগলে তুমি কি বলে থাকো? সুন্দর ছাড়া বাংলা শব্দ সুন্দর, অপূর্ব, 1, আর বলো একটা পেলাম, চোখ জুড়ানো, চোখ জুড়ানো, গুড, 2, আর দৃষ্টিনন্দন, দারুণ, আর অপরূপ, অপরূপ বলো, আর 4খানা পেয়ে গেলাম। এগুলো কিন্তু তোমরা নিজেরাই বলছো। আর বলো, আর বলো, মনোমুগ্ধকর, একদম একদম, হ্যাঁ আশ্চর্যজনক বলতে পারো, আর হ্যাঁ চোখ ধাঁধানো, ঠিক আছে, চোখ জুড়ানো, চোখ ধাঁধানো মোটামুটি একই। হ্যাঁ হ্যাঁ, না শোভনীয়টা একটু আলাদা। আর ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, দারুণ, ঠিক আছে। আবার বলতে পারো নান্দনিক, এই শব্দটা কারোর কাছে মাথায় আসেনি। নান্দনিক, নান্দনিক মানেও সুন্দর, এত সুন্দর একটা পরিবেশ নান্দনিকতায় ভরা। হ্যাঁ, নান্দনিক মানে তোমার চোখে যেটা সুন্দর লাগছে সেটাই হচ্ছে নান্দনিক, দৃষ্টিনন্দনও বলতে পারো না। এইভাবে ম্যাজিক্যাল কি ওয়ার্ডসগুলোর ব্যবহার তোমাদের অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে করতে হবেই, ভীষণভাবে জরুরি এই শব্দের ব্যবহার, মাথায় থাকবে বিষয়টা। এটা আরও বাড়বে তখন যখন তুমি বাংলা অভিধান দেখার চেষ্টা করবে। ইংলিশ ডিকশনারি যেমন আছে, বাংলায় অভিধান হয় জানো? কেউ বোধহয় বাড়িতে বাংলা অভিধান আছে কারো? না থাকলে একটা পকেট সাইজ কিনে নেবে, ছোট, 10-15 টাকা নেবে। অন্যান্য সময় তো টাইম নষ্ট করো, একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওইটা দেখতে শুরু করলে দেখবে একটা বাংলা ওয়ার্ডেরই অনেকগুলো মানে বেরোচ্ছে, যেগুলো কি তুমি ব্যবহার করতে পারবে, তোমার কথার মধ্যে ব্যবহার করতে হবে। এবার তোমাকে সিগনিফিকেন্স বুঝতে হবে, ঠিক আছে। তুমি ধরো আমি খেলার কমেন্ট্রিটাই করে দেখাই, ধরো তুমি করছো যে নমস্কার, জাগ্রত কল্লোল সংঘের আয়োজিত এক দিবসের 8 দলীয় টুর্নামেন্টে আজকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে প্রথমে খেলবে ডুয়েল একাদশ বনাম চঞ্চল একাদশ, তাদের মধ্যে খেলা। আমরা আজকে প্লেয়ার লিস্টের দিকে, তোমার কাছে প্লেয়ার লিস্ট পৌঁছে গেছে। বি প্রিপেয়ার ইয়োরসেলফ, তোমার প্রয়োজনীয় যা উদ্যোক্তাদের থেকে নিয়ে নাও, সেইটা তুমি নোট করে নাও। প্লেয়ার লিস্ট তোমার কাছে দিয়ে দিয়েছে, আজকের খেলা। এবার তুমি খেলায় সরাসরি ঢুকেছো, এবার খেলাটাকে তুমি তার নৈপুণ্যটাকে বা স্কিলসটাকে ডেসক্রাইব করছো। ফলে ক্রিকেটের বা ফুটবলেরও কিছু ভাষা আছে,
এইগুলো কখন সেন্স হবে? তুমি যখন খেলা দেখবে বা বাংলা কমেন্ট্রি শুনবে বা স্পোর্টসের নিউজ পড়বে, বোথ বাংলাও হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ হতে পারে, তখন কিন্তু এই স্পোর্টসে কিছু ল্যাঙ্গুয়েজ তোমার কাছে, যেমন তুমি একটা কোনো প্লেয়ারকে তার স্কিলটাকে ওখানে বসে তুমি ডেসক্রাইব করছো যে হরমনজিৎ খাপড়া তিনি ডান দিক থেকে এগিয়ে চলেছেন, সরাসরি বল নিয়ে চলেছেন, গত বছর তিনি খেলেছিলেন এয়ার ইন্ডিয়াতে, এবছর তিনি ইস্ট বেঙ্গলে অধিনায়কত্ব করছেন, ডান দিক থেকে আক্রমণ, পায়ে ভালো স্কিল রয়েছে, আজকে যেন একাই গোটা মাঠটা তিনি বুঝে নিচ্ছেন, যেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে তিনি নেমেছেন, কোনো প্লেয়ার তাকে আটকে রাখতে পারছে না, বলতে বলতে তিনি শট করেছিলেন কিন্তু না, পোস্টের ওপর দিয়ে বলটা চলে গেল। এই যে তুমি ওকে ডেসক্রাইব করলে ওর স্কিলটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে না, অনেক ওকে হাঁপাচ্ছে না, তুমি ওটার স্কিলটাকে, পেছনে 3টে প্লেয়ার ছুটছে তুমি দেখছো, ও এগিয়ে যাচ্ছে, ফলে ওর স্কিলটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করার জন্য তুমি কী বললে? অক্সিজেন সিলিন্ডার। ঠিক আছে, মাঠে যেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেমেছে। বা ধরো তুমি একটা স্কিল করছো এরকম, ধরো এরকম করছো যে দেবেশ মণ্ডল আজকে তার পাটা ভালো চলছে, অনেক দারিদ্রতা কাটিয়ে তিনি ফুটবলের এই আঙিনায় তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বলে রাখা ভালো, বারাসাতে মায়ের তেলে ভাজার দোকান রয়েছে, সেখানে মাঝে মাঝে মাকে হেল্প করার জন্য দেবেশকে হাত চালাতে হয়, কিন্তু আজকে যে তার পাটা ভালো চলছে, তুমি ডেসক্রাইব করলে যে ওর রেফারেন্সটা টেনে যে ফুটবলের কাছে বা ক্রিকেটের কাছে বা খেলার কাছে দারিদ্রতার কিছু না, স্কিল তুমি সেটাকে ডেভেলপ করলে। এবার ধরো তোমার কো অ্যাঙ্কার ওখান তোমার থেকে টেনে নিয়ে বললো, হ্যাঁ সুচারু একেবারে ঠিকই বলেছো, ফুটবল বোধহয় কোনো এসব কিছু মানে না বা দারিদ্রতা এসব কিছু মানে না, এটাই বোধহয় ফুটবল, এটাই আবেগ। আজকে দেবেশকে দেখে মানে অত্যন্ত উজ্জীবিত লাগছে, 19 বছরের প্লেয়ার, ইতিমধ্যেই 2টো গোল তিনি করে ফেলেছেন, ফলে এই যে তুমি ব্যাপারটাকে আরও লিঙ্গার করছো, আরও বাড়াচ্ছ। কমেন্ট্রির কাজটা কিন্তু এটাই, ম্যান টু ম্যান দেখা। তুমি মাঠে বসেও তুমি এটা আমি বড় প্লেয়ারের ক্ষেত্রে বললাম, তুমি ধরো পাড়ায় ভালো খেলে, তার নোটস নিয়ে রেখে দেবে, ওটা খুশি হবে, আরে ব্যাস ওর ব্যাপারে কে কোন পজিশনে খেলে, ডিফেন্সে কে খেলে, সেন্টার ফরওয়ার্ডে কে খেলে, অ্যাটাকিং স্ট্রাইকে কে খেলে, এগুলো জানা থাকলে তোমার ওই জিনিসটা আরও ভালো হবে। এইখানেও আমি যে কথা বলছিলাম, এই ম্যাজিক্যাল ওয়ার্ড প্র্যাকটিসের একটাই জায়গা, সেটা হচ্ছে বাংলা অভিধান দেখা। প্রত্যেক দিন নতুন করে 10টা ওয়ার্ড ওখান থেকে অ্যারাইজ করবে। ইন ইংলিশ হলে তুমি জোর দাও ফ্রেজাল ভার্বের দিকে, যত বেশি ফ্রেজাল ভার্ব করবে তোমার ইংলিশটা ততটাই সুমধুর হবে। আমি জানি না কতজন তোমরা রবি শাস্ত্রীর কমেন্ট্রি বা যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় তখন লক্ষ্য করো, গোটা স্টেডিয়ামটা গম গম করে, এবং ওনার বেশ কিছু ম্যাজিক্যাল ওয়ার্ডস, সেটাই মানে শুরু করে, ও ইট ওয়াজ আ ডে ফর অস্ট্রেলিয়া, মানে আজকের দিনটাই অস্ট্রেলিয়ার জন্য ছিল, একটা স্টার্টিংটাই করলো একটা রেফারেন্স টেনে। বা উই আর রাইট নাও ফিরোজশাহ কোটলা স্টেডিয়াম, টস হচ্ছে ধরো, সেই ঐতিহাসিক, ওইখানেই ধরো 10 বছর আগে অস্ট্রেলিয়া ইন্ডিয়া মুখোমুখি হয়েছে, সেই রেফারেন্সটা টানলো, সে বছর ভারত কিন্তু জিতেছিল, আজকেও সম্মানের লড়াই, কি হবে? তাহলে এই রেফারেন্স তখনই তুমি টানতে পারবে যখন তোমার ব্যাকগ্রাউন্ডটা জানা থাকবে। আমি প্রথম থেকে বলে আসছি, এটা খুব জরুরি বিষয়, এটা খুব ত্রাসি হয়, স্বভাবত পাড়ায় যারা মাইক নিয়ে মাচা করে তাদের মাথায় এগুলো থাকে না, কিন্তু তুমি তো প্রফেশনাল মাচা অ্যাঙ্কার, তুমি ওই জিনিসটা খুব মাথায় রাখবে। আমার এমন অনেক বন্ধু জানা রয়েছে, ফলে এটা শখ নয়, আগে তোমাকে যে মানে বেছে নিতে হবে যে এটাকেই আমি পেশা করব কিনা। আমার 2খানা বন্ধু আছে, দুজনে এতটাই ব্যস্ত থাকে, এক দিন 2টো করে অনুষ্ঠান, সারা বছর তো বটেই, শীতের সময় ওদের আরও বেড়ে যায়, মানে ফাঁকা নেই। তো এ গেল অ্যাঙ্কারিংয়ের ডিটেলস পার্ট। ফিলার কীভাবে করবে? তোমার কাছে এসে পৌঁছয়নি অর্কেস্ট্রা গ্রুপ, অথবা এসে পৌঁছয়নি কোনো একটা ধরো ফসিলস বা ক্যাকটাসের মতো কোনো গ্রুপ, তারা তখনও এসে পৌঁছয়নি, সকালবেলা সাউন্ড ব্যালেন্স করে চলে গেছে, রিশরাতে তারা অনুষ্ঠান করছে, তারপরে তারা দমদমে আসবে। অটোমেটিক্যালি গানের কোনো অনুষ্ঠান বা সঙ্গীত কোনো অনুষ্ঠান তো টাইম দেখে হয় না, ধরো 2টো গান গাইতে গিয়ে ওদের দেরি হয়ে গেছে, তোমাকে উদ্যোক্তা এসে বললো 40 মিনিট তোমায় টানতে হবে, তুমি টানবে কীভাবে? দেখি কার মাথায় কী আসছে। স্টেজ অ্যাঙ্কারিংয়ে ফিলার তুমি কিভাবে দেবে? কিভাবে ফিলার করবে? আচ্ছা, জোকস বললে, জোকস করলে, হ্যাঁ হ্যাঁ সেটা তো তুমি আমি বললাম, কিন্তু ওর কতক্ষণ বলবে? 35 মিনিট তো তুমি বলতে পারবে না। রাইট আনসার এখানে করো
ব্যবহার করো স্পট কুইজ। অডিয়েন্সকে ধরে রাখার জন্য তুমি ব্যবহার করো স্পট কুইজ। ব্যাপারটা ভেবে দেখবে, পাড়ায় যখন একটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল, আনুষ্ঠানিক হয়ে গেলে, তারপর যখন আসছে না, দেরি হচ্ছে বা ওদের কিছু প্রিপারেটরি ব্যাপার রয়েছে, খুব একটা অফ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। আর তখন একই কথা তুমি বলছো এই মঞ্চে আসবে, আরে তো 20 মিনিট 25 মিনিট ধরে একই কথা শুনে যাচ্ছে। তা তুমি ওখানে রেফারেন্স টানলে যে এই মঞ্চে আর খানিকটা পরেই আসবে বাংলা ব্যান্ড ফসিলস, বাংলা রক ব্যান্ড। কিন্তু যতক্ষণ তারা আসছেন, আসুন আজকে আমরা একটা মজার খেলায় মেতে উঠি, আপনাদের সঙ্গে সরাসরি ইন্টারাকশানে যাব। এবার তুমি বললে যে স্পট কুইজে যাব। এই স্পট কুইজের জন্য তুমি গোটা 20 কি 30টা সিনেমা বা ফিল্মের কিছু গান তুমি সেট করে নিলে, কিছু গান সেট করে নিলে। ধরো আমি কথার কথা বলছি, অঞ্জন দত্তের গান চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তুমি বললে যে আগে আমরা গানটা শুনবো, তারপর আমরা আপনাদের কাছে প্রশ্নে যাব। একই গান থেকে 4-5টা প্রশ্ন থাকবে, সঠিক উত্তর দিতে পারলে সঙ্গে সঙ্গে হাতে নাতে আপনার কাছে পুরস্কার। উদ্যোক্তা তোমাকে 50টা পার্ক বা মাঞ্চ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার ধরো তুমি গানটা প্রথম 2-2.5 মিনিট শোনালে, সেখানে চাকরিটা কত মাসের, স্যালারিটা প্রথমে কত, বা ধরো তুমি এই প্রশ্নটা করলে যে বিয়ে করে কোথায় থাকবে, কলকাতা একটা লোকেশনের নাম আছে। আবার বারবার বলছি, যেখানেই যাবে নিজের খামতি রাখবে না। স্পট কুইজ করবার আগে বাড়িতে তুমি তোমার ল্যাপিতে হোক, তোমার মিউজিক সিস্টেমে হোক, চালিয়ে বারবার শুনে নাও। কনফিডেন্ট এনাফ চাই, তুমি তোমার আত্মবিশ্বাসটা যেন ধরে রাখতে পারো, সেই জায়গাটা তৈরি করে রাখবে। 30টা গান তুমি শোনাবে, কিন্তু সেই 30টা গানই যেন তোমার ওখানে কি কি প্রশ্ন করবে তুমি যেন একদম সেট করে রাখো। তুমি বললে একরকম, পড়ে গেল আর একরকম, খুব বাজে লাগে বিষয়টা, ঠিক আছে? অ্যাঙ্কার ভুল করতে পারে না, মোট কথা উদ্যোক্তাদের এটা বুঝিয়ে দেবে যে অ্যাঙ্কার ভুল করতে পারে না। ফলে সেই জায়গাটা ধরে রাখার জন্য তোমাকে কিন্তু এই ফিলার মুভমেন্টে তুমি জোকসের ব্যবহার করতে পারো। সবাই তো জোকস পারে না, কেউ কেউ মিমিক্রি করতে পারে, মিমিক্রি করতে পারো। যদি কেউ মিমিক্রি করতে মানে পারার মতো স্কিল থাকে তাহলে সেটা করবে, না হলে বেস্ট হচ্ছে কোয়েশ্চেন আনসার সেশন উইথ আ স্পট কুইজ। স্পট কুইজে কেউ বোরিং হবে না, তবে খুব বেশি ড্রাই কোয়েশ্চেন করবে না, মানে তোমার মিউজিক নেই বা সিনেমা থেকে ছাড়া তুমি শুধু এমনি কোয়েশ্চেন করে যাচ্ছ, ওতে লোক মজবে না। গানটা তুমি চালিয়ে দিলে, ধরো আমি ওই যে দেবের সিনেমাটার নাম কি, লেডি কিলার রোমিও একটা গান আছে না, কোন কোন কার সাথে কবে কবে ডেট করছে, এইটা ফান, মজা নেবে, এটা মজা নেবে। তুমি ওটা চালিয়ে দিলে, সানডে দিলাম শিলাকে, ওয়েডনেস দিলাম, তুমি আবার জিজ্ঞেস করলে যে ওয়েডনেসডে কাকে, ওয়েডনেসডে কাকে ডেট করছে, তুমি সেটা জিজ্ঞেস করলে, বুঝে গেল? আবার যেমন আমি বললাম বেলা বসের ওই গানটাতে, ফলে এই ধরনের গান চুজ করবে বেশি, যেগুলো থেকে তুমি তোমার 3-4টে প্রশ্ন পুট করতে পারো। হলো 2-3টে গান চালালে, 2-3টে গান চললো, কোয়েশ্চেন আনসার সেশন করলে, তাদের হাতে ওই ছোটো পুরস্কার দিলে, আবার তুমি মাঝে ফসিলসের রেফারেন্স টানলে, ফসিলস কী, কেন খায় না, মাথায় দেয়, আসছে মানে তারা কি করবে, কি ব্যাপার, তাদের কিছু রেফারেন্স টানলে, টেনে আবার তুমি ঢুকে গেলে স্পট কুইজে। এরকম করতে করতে তুমি 1 ঘন্টা কেন 2 ঘন্টাও ফিলার দিয়ে দিতে পারবে, 2 ঘন্টাও ফিলার দিয়ে দিতে পারবে। এইটা আগে থেকে প্ল্যান করে দেবে, কারণ উদ্যোক্তাদেরও তো একটা বাজেটের ব্যাপার থাকে, তখন তাদেরকে বলেই দেবে যে আপনাদের তো এই গ্যাপে গ্যাপে অনেকগুলো ফাঁকা থাকে, স্টেজ অ্যারেঞ্জমেন্ট অনেক সময় হয়, বা অনেক সময় অনেক ফাঁকা থাকে, বা স্টেজে হয়তো অনেক ইনস্ট্রুমেন্ট তুলতেও দেখবে অনেক সময় লাগে, তখন আমি এই ফাঁকে ফাঁকে এরকম স্পট কুইজটা করবো। সঙ্গে সঙ্গে মাপ চেয়ে নেবে, কী আছে, যে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, আবার একদম ম্যানেজেবল ওয়েতে যাবে, ঠিক আছে? তাহলে তো বলার দরকার নেই। আমি কি বললাম, তুমি যখন তোমার হাতে, ও তো হাততালি দিলেই বুঝতে পারবে ভালো লেগেছে, আর না হাততালি দিলে বুঝতে পারবে, ঠিক আছে? তো এই এবার ধরো তুমি একটা কফি হাউসের গানটা চালিয়েছো, কফি হাউসে আড্ডাটা কটায় বসতো, কজন বন্ধু আড্ডা মারতো, ওই বন্ধুদের মধ্যে কবি কে ছিল, ওই গানেই বলা আছে কিন্তু, কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে গেছে অমলের নামটা, তাই তো? তাহলে অমল ছিল কবি। তো এই কোয়েশ্চেনগুলো মানুষের মনে যেমন নাড়া দেবে, কোথা থেকে সময় বেরিয়ে যাচ্ছে সেটাও তারা বুঝতে পারবে না। ফিলারটা খুব জরুরি। আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি এই ফিলার থাকে না বলে একই কথা বলে যাচ্ছে, আজ বিকেল 5টার সময়
আমাদের মধ্যে এসে যাবেন অমুক, একই 4টে লোক সাইকেল নিয়ে দৌড় মরা চলে গেলাম। আবার বললো এই আজকে অমুক জায়গায়, একই জিনিস ভাল লাগবে না। কিন্তু তুমি একটা অনুষ্ঠান স্টার্টের পর যদি ফিলার করতে পারো, 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ফিলার টেনে নাও উইথ আ স্পট কুইজ, তাহলে অনেক সময় বেরিয়ে যাবে। তুমি ওয়ার্ল্ড কাপের একটা থিম সং চালালে বা ব্রাজিল বিশ্বকাপের একটা কিছু চালালে, যেটাই চালাও আমি বারবার বলছি, আগে তোমার স্পট কুইজের যে উইল বানাচ্ছ সেটা পেনড্রাইভে হোক বা যাই হোক, আগে নিজে শুনে নেবে ভাই, কোনো ফলস পজিশনে পড়তে যেন না হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো বললাম মজার স্টোরি বা কোনো তোমার জোকস, সেটা তুমি ওখানে ব্যবহার করতে পারো। মিমিক্রি করতে পারলে আরও ভালো, মিমিক্রি করতে পারলে আরও ভালো। আমি যেমন কয়েকটা পলিটিক্যাল পার্সনের, যেহেতু আমি মানে রিপোর্টার, অ্যাঙ্কার রিপোর্টার দুটোই, ফলে আমি বেশ কয়েকটা পলিটিক্যাল পার্সনের নকল করতে পারি। সিপিএমের গৌতম দেবের পারি, রাহুল সিনহার পারি, বিজেপির, হ্যাঁ সে তো পরে দেখাচ্ছি, লাস্টে দেখাচ্ছি। তো এই জিনিসটা তোমাকে, তুমি কিভাবে স্টেজে আটকে রাখবে আমি বারবার বললাম। যদি জোকস না জানা থাকে অসুবিধে নেই, যদি মিমিক্রি না পারো কোনো অসুবিধে নেই, তখন তুমি কিন্তু এই স্পট কুইজটাতে জোর দেবে আর জেনে নেবে যে কতক্ষণ টাইম আছে। আবার তারা এসে গেল, ব্যাস তুমি এবার। আর ধরো ফসিলস বা ক্যাকটাস যেই আসুক, বা নচিকেতা চক্রবর্তী ধরো, রেফারেন্স টেনে শিল্পীকে সম্মান দেবে, ওয়েলকামিং জানাবে স্টেজে ধরো, এবং সেটা বলারও কায়দা আছে। আমরা যখন বলবো কারোর পেছনের ইতিহাস যখন টানছি বা সেই ব্যক্তির কিছু কৃতিত্ব বা অবদানকে টেনে যখন কথা বলছি, জেনারেল অ্যাঙ্কারের মতো কথা বলবো না, তিনি করেছেন এতগুলো করেছেন ওরকম নয়। তখন আমার গলার মধ্যে একটা মডুলেশন আসবে। সালটা ছিল 1984। দমদম মতিঝিল কলেজের পেছনের টেবিলে বসেই নুড়ি আর পাথর নিয়ে টুকটাক আর সঙ্গে খালি গলায় গান। কে বলেছিল বছর 19-এর ওই কিশোরটাই একদিন বাংলা কাঁপাবে, তারপর আর ফিরে তাকাতে হয়নি। প্রথমে গজল গায়ক হিসেবে শুরু করলেও পরবর্তীকালে নিজের গানে নিজেই সুর আর নিজেই গান গেয়ে মাত করলেন নচিকেতা। ঠিক আছে, তার গানের কোনো রেফারেন্স টানতে পারো। ঠিক আছে, প্রথম অ্যালবাম শুরু হয় একা একা পথ চলা দিয়ে, তারপর তার গানের পথে বা সঙ্গীতের পথে তাকে আর ফিরে তাকাতে হয়নি। ওর গানটাকে টানছো, সেটাকেই তুমি ডেসক্রাইব করছো, ওরই প্রশংসা করছো। আজ 3 প্রজন্ম ধরে তার গান সকলে শুনে আসে, 8 থেকে 80, এমনকি আমাদের বাবা মা বা বয়োজ্যেষ্ঠদের জন্য তিনি গান লিখেছেন বৃদ্ধাশ্রম। ফলে 8 থেকে 80 সকলের কাছেই নচিকেতা নচিকেতাই। তো প্লিজ ওয়েলকাম নান আদার দ্যান নচিকেতা চক্রবর্তী। বোঝা গেল? তাহলে ওই রেফারেন্সটা যখন টানলে তখন ওটা ওর ব্যাকগ্রাউন্ডটা তুমি অবশ্যই টানলে, এটা মাথায় রাখবে। ঠিক আছে? আর এখন খুব ইজি গোয়িং, এগুলো গুগলে পেয়ে যাবে, খুবই ইজিলি পেয়ে যাবে তুমি, ওটা কোনো মানে ফ্যাক্টরি নয়। জাস্ট প্রিপেয়ার ইয়োর সেলফ। তাহলে এ পর্যন্ত কী কী শিখলে এক এক করে বলো তো? আর ম্যাজিক্যাল ওয়ার্ডসের ইউজ মানে কি ওয়ার্ডস আর কি, আর ফিলার শিখেছো। এবারে ধরো তুমি সেখানে ডুয়েল অ্যাঙ্কার, দুজন, একটা ছেলে একটা মেয়ে। সাপোজ তুমি প্র্যাকটিস করার সুযোগ পেলে তো খুব ভালো কথা, বা তার সঙ্গে আলোচনা করে নেওয়ার সুযোগ পেলে ভালো কথা। সুচারু তোমার সঙ্গে অমুক আছে, তমসা আছে, তার সঙ্গে করতে হবে তোমাকে। তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছো বা উদ্যোক্তায় যোগাযোগ করে দিয়েছে, একদিন তুমি পরের রোববারে অনুষ্ঠানে এই রোববারে তুমি বসে তার সঙ্গে ডিসকাস করে নিলে। তোমার কি স্টার্টিং প্ল্যান আছে তাকে কিন্তু আগে জানাবে না। তুমি মিউজিক্যাল স্টার্ট করছো কি ইনপুট করছো আগে জানাবে না, আগে তার থেকে জেনে নাও ওর মাথায় কি আছে। ওটা জেনে নেওয়ার সুবাদে তুমি জেনে নিতে পারবে তোমার কো অ্যাঙ্কারের এবিলিটি কী আছে, বা ও তোমার সাথে কতটা কোপ আপ করতে পারবে। কারণ অন স্টেজে তো কোপ আপ না হলে খুব বাজে লাগবে, সে কতটা তোমার সঙ্গে হেল্প করতে পারবে। আগে এটা জেনে নাও ওর থেকে যে ও কীভাবে স্টার্ট করতে চাইছে। ঠিক আছে, তারপর তুমি তোমার আইডিয়াটা রিভিল করো যে আমি এইভাবে স্টার্ট করতে চাই, এই স্টার্টিংটায় এইভাবে আমি বলার পর আমরা দুজনে একসঙ্গে এন্ট্রি নেব। তুমি স্টার্ট পার্টটা ইন্ট্রো পার্টটা ছেড়ে দিলে ও ডিগনিটারিসদের ডাকবে।
এবার দুজনেই আসবে সেন্টার স্টেজে, হলো? এই সেন্টার স্টেজ থেকে ব্যাক স্টেজ, ব্যাক স্টেজ থেকে সেন্টার স্টেজ, এইভাবে যাতায়াত করতে হয়, স্ট্যাগনেন্ট থাকবে না, ডুয়েল অ্যাঙ্কার থাকলে। বুঝে গেল? যখন তুমি এলো ওর সঙ্গে এলো যে এভাবেই এগিয়ে চলুক স্পন্দন, কি তমসা, এবার তমসা বলছে একেবারেই তাই। এখন মঞ্চে আমরা ডেকে নেবো 1 2 3 4 করে একদম ফ্রন্ট স্টেজ, আবার আবার হ্যাঁ ওর সাথেই এগোবে। তুমি যখন বলছো ও যেমন এগিয়ে তোমার সাথে সাথে এলো, ও তো তখন বলছে না, ব্যাকগ্রাউন্ড থেকে বলতে বলতে তুমি স্টেজে উঠলে, রাইট সাইড থেকে বা লেফট সাইড থেকে যখন এন্ট্রি নিলে তখন ও তো তোমার সাথে উঠলো, ঠিক আছে? এবার তুমি যখন বললে যে এভাবেই এগিয়ে চলুক স্পন্দন তার গতি নিয়ে, একটা জোরে ক্ল্যাপ পড়লো, ঠিক আছে? ও তো তখন তোমার সঙ্গে মুভমেন্ট করছে, তোমরা সেন্টেন্স স্টেজে এসে স্টাক হলে। এবার তমসা একটা কথা ধরলো, কথা বলতে বলতে ব্যাকে এসো সামনে যাও, ব্যাকে এসো সামনে যাও, এটা একটা মুভমেন্ট। আর অথবা দুজনে কথা বলতে বলতে ইন্টারাকশন করতে করতে একজন বাঁ প্রান্ত নিলে একজন ডান প্রান্ত, তুমি রেফারেন্সটা দিলে হয়তো যে এই এই এটা কথা বলে নিতে হবে, না হলে কিন্তু স্টেজে একটা মানে ব্যাপার লাগবে, ও জানে না তুমি জানো না। তুমি বললে ধরো এই নচিকেতা রেফারেন্সের কথাটা যেমন বললাম, এবার তুমি টানলে যে 90-এর দশক কাঁপিয়েছেন তিনি, কলেজ সোশ্যাল মানেই তখন নচিকেতা, বা অনেক গানটা নিয়ে যাবে। তুমি কে আসছেন মঞ্চে, হয়তো নামটা তুমি রিভিলই করোনি, তার গান নিয়ে বলছো, তার শিক্ষা জীবন নিয়ে বলছো, তার ক্যারিয়ার নিয়ে বলছো। তো তমসা নাম না বললে বলিনি আমি, কে আসছে, তখন তমসা বলো কে আবার, না না দেন নচিকেতা চক্রবর্তী, বোঝা গেল? তুমি ওর রেফারেন্সটা টানলে আর ওর শিল্পীর নামটা ডিরেক্টলি বললো, বা হতে পারে তমসা ওটা বললো, তুমি শিল্পীর নামটা ডিরেক্ট বললে, ঠিক আছে? তাহলে মুভমেন্টটা বুঝে গেলে কীভাবে নেবে, কারণ ম্যাক্সিমাম মাচাতেই দেখবে এই সামনে আর দুপাশ খোলা থাকে, ফলে এদিকের দর্শকটাও যাতে দেখতে পায় সেটাও তোমাদেরকে ব্যবস্থা করতে হবে, বুঝতে পারলে? সেই জন্য বললাম যখন ও কর্নারে চলে গেল, তুমি জাস্ট এই যে ঘুরছো একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছো কথা বলতে বলতে, আজকের এই মঞ্চে তেমন ওরাও পাচ্ছে ও পাচ্ছে। এবার হচ্ছে অনেক সময় অনেক স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকে, উদ্যোক্তারা বলে এই চাবি হারিয়ে গেছে, WB2826 বাইকটি আমাদের মঞ্চের সামনে থেকে সরিয়ে নিয়ে যাবেন, আসে। অনেক সময় তুমি কথা বলছো যখন দর্শককে টানার জন্য করছো, তখন তার সামনে তোমার কানে এসে বলতে থাকে, বা স্পট কুইজের মাঝে ধরো সুযোগটা খুঁজলেও গানটা বাজছে, ওকে বলে দিই, যা বলবে একটা ছোট চিরকুটে লিখে দিই যে এটা বলতে হবে, আমি দেখে নেব। কথা বলার সময় কানে বললে খুব অসুবিধা হয়, এই প্রিন্সিপাল তুমি ঘেটে যাবে, তুমি তো একটা অন্য অ্যাটেনশানে ছিলে, একটু বলে দিন দিদি, ওটাও চলে গেল ওখানে, করে বেসিক্যালি করে, আমি তোমায় বললাম। প্রফেশনাল হবে যেমন টপ টু বটম প্রফেশনালিজম থাকবে, প্রফেশনাল যখন হবে টপ টু বটম প্রফেশনালিজম থাকবে, যেন কোথাও প্রফেশনালিজমের অভাব না হয়। তো সেইখানে কিন্তু এই জিনিসটা তুমি আনিয়ে নেবে, যে আপনি যেটা বলার একটা চিরকুটে খালি লিখে দিই চাবি হারিয়েছে, এবার তুমি বুঝে গেলে যেটা বলতে হবে। তখন তুমি তোমার যখন সময় হলো গিয়ে হ্যাঁ বলুন কী নাম, নামটা হয়তো লিখে দিয়েছে, যখন চাবি হারিয়ে গেছে অমুক, তুমি সেটা বলে দিলে, বা কেউ কারোর জন্য ওয়েট করছে, বুঝে গেল? কখনো তোমার বলার সময়, সঞ্চালনা করার সময় কানে এসে কেউ বলতে দেবে না। ডুয়েল অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে দেখলে তুমি হয়তো স্পট কুইজ করবে আর ও ভালো মিমিক্রি জানে, তাহলে ওই টাইমটাকে ভাগ করে নেবে। তুমি 15 মিনিট মানে 3টে গান এনাফ, 3টে গান থেকে 8টা কি 10টা প্রশ্ন করলে, তাদেরকে পার্ক বা চকলেট দিয়ে দিলে, এবার ওকে টাইম দিলে ও মিমিক্রিটা করলো, ঠিক আছে? ও মিমিক্রি যখন করলো, এটা তো তখন ওর একক নৈপুণ্যে করছে, ওকে স্টেজটা ছেড়ে দাও, ও মিমিক্রিটা করতে থাকলো, তুমি এবার প্রিপেয়ার ইউর সেলফ পরের প্রোগ্রামের জন্য। ধরো ও মিমিক্রিটা করছে, তার আধ ঘন্টা পরেই ফসিলস আসবে, ঠিক আছে? তাহলে ফসিলসের জন্য বা দর্শকদের জন্য তোমার কোনো যদি আলাদা ইন্ট্রো থেকে থাকে, সেটা রেডি করে ফেলো, তখন মাথায় ভেবে ফেলো। চেষ্টা করবে যত বেশি স্ক্রিপ্ট না লিখে মাথায় যদি জিনিসটা মাগ আপ করা যায়, ওর থেকে বেটার, আমাদের ব্রেনের থেকে বেটার কিছু হয় না, কিন্তু চেষ্টা করো ওটা মাথায় রেখে দেওয়ার। এবার ওর মিমিক্রিটা যেই শেষ হলো, ওকে ওটা বলাই থাকবে যে মিমিক্রি শেষ হলেই তুই আমাকে ডেকে নিবি মঞ্চে, আমার ডেকে নেবো আমার সহ সঞ্চালক সুচারুকে। এবার আবার তোমরা দুজন বলা শুরু করলে, তুমি ফসিলসের ওইটা ধরে নিলে। এই যে ধরা ছাড়া এই বিষয়টা, কোন পার্টটা তুমি বলবে কোন পার্টটা ও বলবে, দেখা না হলে যখন তুমি আগে যাচ্ছ গিয়ে তখন কথা বলে নেবে, বুঝে গেল? হতে পারে মানে মানুষ তো
আমাদের মধ্যে ইগো অনেক বড় ফ্যাক্টর হতে পারে। উদ্যোক্তা ভাবছে তুমি একটা মোটামুটি অ্যাঙ্কার, অমুক দা আছেন, এই অমুক দা আছেন, তার সঙ্গে অ্যাঙ্কারিং তোমায় করতে হবে, মানে ডিফাইন করছে অ্যাজ মানে উনি সিনিয়র অ্যাঙ্কার বা তুমি সহ সঞ্চালক। চাপের কিছু নেই, প্রতিভার মতো ঠিক বেরিয়ে আসবে। ওই যে তোমাকে 2 মিনিট 2.5 মিনিট করে বলারও সুযোগ দিচ্ছে তোমার সহ সঞ্চালক, ওখানেই বাজিটা মেরে দিতে হবে, ওইখানেই বাজিটা মেরে দিতে হবে। আর বাজি মারার একটাই জায়গা, খুব ভালো বাংলা কথা বলা, আর সেটার মধ্যে কিওয়ার্ডসের ব্যবহার করা। দৃষ্টিনন্দন, নান্দনিক, অপূর্ব, চমৎকার। ধরো কোনো একটা এক্সিবিশন হচ্ছে, সেই এক্সিবিশনটাকে তুমি ডিফাইন করছো, একদম খুব ফ্ল্যাট সাবজেক্ট, মানে এক্সিবিশন সবার কাছে ভালো লাগে না, ওটা খুব বোদ্ধার বিষয়, শিল্পী যারা, আর্টিস্ট যারা, তারা বোঝে। তো সেখানে তুমি বলছো যে আজকে বরেন শিলের আঁকা ছবি এবং তার কিছু কারুকার্য আমরা দেখছি, বা আজকে আমরা দেখব, খানিকক্ষণের মধ্যে উদ্বোধন হবে। এবার এইটাকে তুমি ডিফাইন করলে কীভাবে? নিখুঁত শিল্প নৈপুণ্য। তুমি দুর্গাপুজোর একটা মণ্ডপ থেকে অ্যাঙ্কারিং করছো, স্টেজ শো করছো, ঘন্টা 5 চলবে, শিল্পীরাও আসবে, স্পট কুইজ করারও চেষ্টা করবে, কারণ সেখানে অনেক ক্রাউড আছে। ক্রাউড ম্যানেজমেন্টটা তুমি ক্রাউডকে কীভাবে ধরে রাখছো বস, এটা তোমার কেন। তো সেখানে তুমি বললে যে মণ্ডপে আপনারা জানেন এবছর আমাদের থিম মাটি। আমরা মাটির গুরুত্ব অনেকে বুঝি না, অনেক জায়গাতেই মানে মাটি চুরি হয়ে যায়, বা মাটির যে কত গুরুত্ব রয়েছে, যেটার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি সেটাই হয়তো বুঝি না। সেটাই এবার থিম আঙিনায়, এই প্যান্ডেল করেছে বা মণ্ডপ করেছে নয়, থিম আঙিনায়। কথাটা কী নিলাম? এইগুলোই কিন্তু একটা কিওয়ার্ড, থিম আঙিনায়। আচ্ছা, অনেকে আমরা বলে থাকি, পাতি বাংলায় বলতে পারো মণ্ডপের চারপাশ, আবার অনেকে বলে মণ্ডপের আঙ্গিক। আঙ্গিক মানেও কিন্তু চারপাশ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মণ্ডপের আঙ্গিক। তার মানে সে যখন একটা দর্শক শুনতে যাচ্ছে তোমার কথাটা, একটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট করছো, ধরো ওখানে তোমাকে শুধু 4 দিন অ্যানাউন্সমেন্টের জন্যই রেখেছে, আর স্পট কুইজটা করবে এটার জন্য রেখেছে। তা তোমাকে তো কিছুভাবে লোক আলোচনা করতে যাবে যে বাহ, এটা তো ভালো বলেছে। বা ধরো থিম করেছে আমার সোনার বাংলা, তোমার মাথায় আমার সোনার বাংলা বলতে কী আসে? রবীন্দ্রনাথের ওই গানটা আসে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইন, যেটা ভুলবার নয়, বাংলাকে তিনি যেভাবে দেখেছেন তার চোখে, সেটাই আমাদের এবারের থিম আঙিনায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে? বা হয়তো ব্যাকগ্রাউন্ডে ওই গানটাই মাঝে মাঝে বাজছে। ঠিক আছে? তো এই শব্দগুলো, এই যে থিম আঙিনায়, আঙ্গিক, দৃষ্টিনন্দন, নান্দনিক, নিখুঁত শিল্প নৈপুণ্য, সৃষ্টিশীল, এই ভাষাগুলোর ডেপথ আর স্টক তখনই বাড়বে যখন তুমি বাংলা অভিধান ফলো করবে। বাংলা অভিধান যখন তুমি ফলো করবে, সেটা বাড়বে। হলো। আর ইংলিশের ক্ষেত্রে হলে আমি বারবার বললাম ফ্রেজাল ভার্বস, যত ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারে, পুট অফ, কাট অফ, অ্যাওয়ে, অ্যাবাইড বাই, এই যতগুলো এইগুলো এরকম ব্যবহার করতে পারবে, তত তাড়াতাড়ি তোমার স্টক অফ সেন্টেন্স বাড়বে, স্টক অফ ওয়ার্ড বাড়বে, সেন্টেন্সগুলো ভালো হবে, অন্যদের থেকে আলাদা হবে, একদম অন্যদের থেকে আলাদা হবে। তুমি একরকম বলবে আর বাকিরা আর একরকম বলবে, তুমি নিজেই ডিফারেন্স করতে পারবে যে তুমি কিভাবে জিনিসটাকে ডেসক্রাইব করছো। অনেক সময় আমি কারণ বারবার বলছি, অন্য অনেক অনুষ্ঠানে অনেক ইনগ্রিডিয়েন্ট থাকে, মানে তোমার জিনিসটাকে নিয়ে খেলতে পারবে বা অ্যাঙ্কারিং করার অনেক জিনিস থাকে। আবার অনেক জায়গায় একদম সাবজেক্ট খুব ফ্ল্যাট, তখন তোমাকে চালাতে হবে তো জিনিসটা, তখন এই বিষয়গুলো আনতে হবে। হ্যাঁ, ধরো তুমি একটা সূচনা করছো রক্তদান শিবিরের একটা সূচনা করছো, এটা মানে এটা একটা ইনগ্রিডিয়েন্টস আছে, মানে মাল মশলা আছে। রক্তদান মানে এটা মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা। কেউ একজন বলো তো কীভাবে স্টার্ট করবে? যে কোনো একজন, দেখি তুমি ট্রাই করো। হ্যাঁ, বসেই বলো না, অসুবিধা নেই। মানে সব জায়গাতে এটাই বলে যে রক্তদান মহৎদান, এক ফোঁটা রক্তে একটি মনুষ্যের মধ্যে এরকম। তারপর একটা লাইন রেফারেন্স থাকবে, সকলে মোরা সকলের তরে, প্রত্যেকে মোরা পরের তরে। এবার এগুলো বই করলে, তারপরে তুমি রক্তদানের প্রয়োজনীয়তাটা বোঝালে,
অনেকে রক্ত দিতে ভয় পায়, তাদেরকে বোঝানো যে ভয় ছেড়ে কাটিয়ে বেরোয়। একটা পিঁপড়ে কামড়ালে আমাদের শরীরে যতটুকু ব্যথা হয় ঠিক ততটুকুই ব্যথা আপনি পাবেন, কিন্তু আপনার এই রক্ত দেওয়াতে অনেক মুমূর্ষু রোগী বেঁচে যাবে। ফলে তাদেরকে এনকারেজ করা, তাদেরকে মানে ভয় কাটানোটা, এটা একটা বিষয়। এই যে বেসটা, এইটা কিন্তু একদম তুমি রেডি রাখবে। রক্তদানে প্রচুর ডিগনিটারিজ থাকে, প্রচুর বক্তব্যের বিষয় থাকে, সেগুলো রাখবে। একটু চট করে সেই সময় খবর নিলে বেলা 12টা গড়িয়েছে, কতজন রক্তদাতা রক্ত দিল। ইতিমধ্যেই আমাদের এখানে 50 জন রক্তদাতা তারা রক্তদান করেছেন, তাদেরকে শুভেচ্ছা জানাই। আবার তুমি কথার মধ্যে ঢুকলে, ঠিক আছে। কিন্তু আমি বারবার বলেছি ফিলার মুভমেন্ট দেখতে হবে, এক এক জায়গায় এক এক রকম ফিলার, এলাকার চরিত্র বৈশিষ্ট্য বুঝে সেই ফিলারটাকে রেডি করবে। আমি বললাম যে প্রত্যেকেই ভালো মিমিক্রি পারবে এমন নয়, আবার প্রত্যেকেই ভালো জোকস বলবে এমন নয়। তোমাকে তো হাততালিটা কুড়োতে হবে। আমাদের খোলা মাঠের অ্যাঙ্কারের কাছে ওটাই যে জানতা হি জনার্দন, ঠিক আছে। তুমি একটা ভালো শায়েরি বলতে পারো, ঠিক আছে। আর যদি এই অপশানগুলো একেবারেই কোনোটা না থাকে, তাহলে আমি বলেছি স্পট কুইজ। এর থেকে আর বেস্ট অপশান কিছু নেই। করে দেখবে কোনো সময়, তার নিজেরাই হাতে নাতে ফল পাবে। হয়তো তোমাদের পাড়াতে এইভাবে শুরুও করে না কেউ, বুঝতে পেরেছ। একটা বসন্ত উৎসব, সুন্দর একটা গান বা মিউজিক দিয়ে শুরু করলে তুমি ব্যাপারটা, অনুষ্ঠানটা শুরু হলো। এই যে গোটা বিষয়টা তোমাকে সাজিয়ে নিতে হবে, প্ল্যান আপটা হলো। আচ্ছা, এবার যেটা আমরা দেখব শিখব, এটাও স্টেজ অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ড্রেস। ড্রেসিং সেন্সটা কিন্তু অনেকের নেই। আমার কাছে যা আছে সেটাই আমি পরবো, এমন নয় যে আমাকে ওই অ্যাঙ্কারিংটা করতে হবে বলতে 2,000 টাকা দিয়ে আমি একটা কিছু কিনে আনলাম, দরকার নেই। কিন্তু আমাকে আমার অনুষ্ঠানের বিষয়টা বুঝতে হবে। বসন্ত উৎসব, তাহলে আমি ন্যাচারালি পাঞ্জাবি পরবো বা শাড়ি পরবো। ছেলে অ্যাঙ্কার বা মেয়ে অ্যাঙ্কার আছে, তো ওটা কথা বলে নিলে, বা ন্যাচারালি সে বসন্ত উৎসবে শাড়ি পরে আসলে তুমি পাঞ্জাবি পরলে। আবার ধরো তুমি একটা কর্পোরেট অনুষ্ঠানে গেছো, তোমার ব্লেজার নাই থাকতে পারে, তুমি ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট পরলে সেটা ভালো লাগবে। মেয়েদেরও সুন্দর সুন্দর শার্ট পাওয়া যায়, খুব বেশি দামও নয়, সেটা তুমি তোমার ড্রেসের মধ্যে রাখলে। ড্রেসিং সেন্সটাও কিন্তু খুব, পেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, ঠিক আছে, ওই জিনিসটা মাথায় রাখবে। এবার ধরো তুমি একটা গেছো হচ্ছে, ধরে নাও স্পোর্টসের কোনো মাচা আছে, স্বাধীনতা দিবস উপলক্ষে খেলা হবে, একটা ক্যাজুয়ালস তুমি পরতেই পারো। একটা ট্রাউজার পরলে, ওপরে একটা টপ পরলে, বা একটা গেঞ্জি টাইপের কিছু একটা পরলে, টি শার্ট পরলে। এখন অনেকে আবার টি শার্টের ভেতরে ওপরে আবার কায়দা করে এরকম বোতাম খোলা মাল পরে তো সেটা পরতে পারলে। তোমাকে আগে দেখতে হতে তুমি যেন নোটিসড থাকো, সবসময় তুমি অ্যাট্রাকশানে আছো। অ্যাঙ্কার কথাটার মধ্যেই কিন্তু বলা আছে, আমরা একটা বড় জাহাজকে যখন নোঙর করি, কী দিয়ে অ্যাঙ্কার, ওই এখন ওইটা দিয়ে আমরা টেনে রাখি, সেটা ওটা ধরে রাখে। তাহলে ওই ধরে রাখাটা কাজ, সেই জন্যই তুমি অ্যাঙ্কার। এই ধরে রাখাটার মধ্যে ড্রেসিং সেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, ভীষণভাবে। এতগুলো যখন শিখলে এটাও শিখে রাখা দরকার। এক, স্পিচ ডেলিভারি, তুমি কিভাবে বলছো সেটা একটা ধরন। আমি বললাম যখনই কোনো কারোর রেফারেন্স টেনে কথা বলবে বা কারোর ইতিহাসকে মনে করাবে, তোমার গলাটাই যেন একটা ঐতিহাসিক গলার মতো শোনায়। লোকে তোমায় দেখতে পাচ্ছে না, তুমি স্টার্টিংটা করছো দেখতে পাচ্ছে না, স্টেজ ফাঁকা, সাউন্ড মনিটরে বা মাইকে বা বক্সে তোমার কণ্ঠস্বরটা শুনতে পাচ্ছে। তুমি প্রথমেই যদি বাজি মাত করে দিতে পারো, ওখানেই খেলা শেষ। ধরো সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্বর্ধনা, আমি বলছি কথা, অন্য কেউ হতে পারে। একটা মানুষকে নিয়ে অনুষ্ঠান, ধরো একটা সিঙ্গেল ব্যক্তিত্বকে নিয়ে, তাকে কেন্দ্র করেই সম্বর্ধনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সব রয়েছে। ফাইনালি তারপরে গিয়ে তাকে ফেলিসিয়েট করবে, ঠিক আছে। তা তুমি সেখানে তার রেফারেন্সটা অবশ্যই দিতে লাগবে, যেহেতু একজনকে নিয়ে তৈরি হচ্ছে। তা তুমি এরকম দিলে যে বেহালা সেই ছোট্ট ছেলেটা ব্যাট হাতে নিয়ে শুরু করেছিল জীবনের লড়াই। ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেলেও ক্লিক করতে পারেননি সৌরভ গাঙ্গুলি, কিন্তু তারপরেই
তৃতীয় ম্যাচ থেকে লর্ডস থেকে তিনি তার জাত চিনিয়েছিলেন, তারপর আর ফিরে তাকাতে হয়নি। ব্যাট থেকে এসেছে একের পর এক বাপি বাড়িজার শট, তারপর ভারতীয় দলের অধিনায়ক থেকে শুরু করে পরবর্তীকালে বা পরবর্তীকালে বিসিসিআই প্রেসিডেন্ট, ক্রিকেটার সৌরভ থেকে শুরু করে অধিনায়ক সৌরভ, থেমে থাকেনি তার বিজয় রথ। প্রশাসক সৌরভ হিসেবেও তিনি ভীষণভাবে সফল, আর তাই তো বাঙালির কাছে তিনি আবেগ। তাকে মানুষ ভুলে যায়নি আর ভুলবেও না। আজও তিনি আমাদের কাছে পাড়ার দাদা। তো প্লিজ ওয়েলকাম। এবার তুমি বলতে বলতে উঠলে, বলা শুরু করলে। এই যে যখন আমি বললাম আমার বলাটা কি শোনালো, মানে একটা ফর্মাল অ্যানাউন্সমেন্টের মতো, তখন আমাকে এইভাবেই বলতে হবে, কাটা কাটা শব্দে এবং গলার মধ্যে তখন মডুলেশনটা আনতে হবে। এটা প্রথম একদিনে হবে না, বারবার বললাম বাড়িতে রিডিং প্র্যাকটিস করা। রিডিং প্র্যাকটিস করাটা হচ্ছে খুব জরুরি। যত তুমি রিডিং প্র্যাকটিস করবে, এবার তুমি বুঝতে পারবে কোন ওয়ার্ডটাতে তুমি স্ট্রেস দেবে, চাপ দেবে, আর কোন ওয়ার্ডটা তুমি হালকায়। বাপি বাড়িজা শট, এটা সৌরভের সঙ্গে আমরা বারবার শুনে এসেছি, বিভিন্ন পেপারে পড়েছি, নিউজ চ্যানেলে দেখেছি। তাহলে আমার কাছে ওই জিনিসটা একদম মাথার মধ্যে ঢুকে গেছে, ওই শটটা। তাহলে ওইটা আমি ব্যবহার করছি, ফলে এই যে আমি ওটাকে ইউজ করলাম এবং ওটার ওপর স্ট্রেস দিলাম, কিওয়ার্ডসের ওপর আমাকে স্ট্রেস দিতে হবে, চাপ দিতে হবে। তিনি সকলের প্রিয়, সবার প্রিয়, তাই তো বাঙালির কাছে সৌরভ মানে একটা আবেগ। বাঙালির কাছে সৌরভ মানে বাঙালির গর্ব। যিনি লর্ডসে ব্যালকনিতে দাঁড়িয়ে ঘুরিয়েছিলেন জার্সি, তাই তো তিনি আমাদের কাছে সৌরভ। এবার তুমি এটা দিলে, ধরো তুমি একটা সত্যজিৎ রায়ের কোনো অনুষ্ঠানে গেছো, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে অনুষ্ঠান, সেখানে তুমি অ্যাঙ্কার। তা প্রথমেই সত্যজিৎ রায়ের মতো একজন চিত্র পরিচালক, ঠিক আছে? এবার তুমি বললে সত্যজিৎ রায়, তাকে নিয়ে যতই বলা হয় হয়তো কম বলা। সৃষ্টিশীলতার শিখরে নিজেকে নিয়ে গিয়েছিলেন তিনি, তাই একজন সফল বাঙালি সত্যজিৎ রায়। অনেকেই যারা ফিল্ম নিয়ে আলোচনা করেন তারা বলে থাকেন সত্যজিৎ রায় তার দৃশ্যায়নের সময়, অর্থাৎ কী শট নেওয়া হবে সেটা আগেই ছবি এঁকে নিতেন, তারপর সেটা তিনি ব্যবহার করতেন তার দৃশ্যায়নের সময়। এটা কি বলে বোধহয় নিখুঁত শিল্প নৈপুণ্য। তার সিনেমাতেও তিনি তার নিখুঁত শিল্প নৈপুণ্যের ছাপ রেখে গেছেন আর দিয়ে গেছেন একের পর এক ফিল্মের সম্ভার। গুপিবাইন বাঘাবাইন থেকে শুরু করে গুপি বাঘা ফিরে এলো, থেমে থাকেনি এখানেও তার বিজয় রথ। গতানুগতিক সিনেমার বাইরেও অন্য সিনেমা মানুষকে আগ্রহী করতে এক এবং অদ্বিতীয় তিনি আজও রয়েছেন সত্যজিৎ রায়। এই যে টোটালটা চলছে, তুমি বলছো, তোমার বলাটা শেষ পথে এসে তুমি স্টেজে উঠলে। এবার আমরা দেখে নেব মঞ্চে আছেন সত্যজিৎ পরিবারের সদস্য, তার যোগ্য সুপুত্র, আরেক বিশিষ্ট চিত্র পরিচালক সন্দীপ রায়। মঞ্চে দেখে নেব তাকে, বুঝে গেল? এই রেফারেন্সটা তোমাকে সবসময় টানতে হবে গুরু, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি বারবার বললাম ভয়েস মডুলেশনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যে কোনো ক্ষেত্রেই সেটাকে মাথায় রাখতে হবে। আর আমি গলা ছেড়ে এমন চিৎকার করলাম, আমার গলাটা গেল বেজে, পরের দিনে ফোন করলাম, হ্যাঁ বল, শুনতে পাচ্ছি না, একদম ওটা হবে না। গুড, এটা মাথায় থাকবে। আচ্ছা, এবার তোমরা আমাকে একে একে বলো তো কী কী শিখলে, আমি লিখবো। ইন্ট্রোটা কীরকম বলেছি? তারপর কিওয়ার্ডস, তারপর হচ্ছে স্টেজ মুভমেন্ট। হ্যাঁ, মাইক্রোফোন মুভমেন্ট। দাঁড়াও, মাইক্রোফোন, মাইক্রোফোন, ফিলার, তারপর ডুয়েট অ্যাঙ্কারিং, ড্রেসিং সেন্স, হ্যাঁ, তারপর ইউজ রেফারেন্স, হ্যাঁ, একদম প্রোনাউন্সিয়েশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি। হ্যাঁ, মাইক মুভমেন্ট তো আগেই বলেছি। আরেকটা বলেছিলেন যে সাইড টক যাতে না হয়, প্রফেশনালিজম মেনটেন করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? আচ্ছা,
এবার ধরে নাও কোনো অ্যাঙ্কার খুব ভালো গান করে, তুমি তোমার নিজের গান দিয়েও স্টার্ট করতে পারো। ওই সারপ্রাইজ স্টার্টিং খুব ভালো গান করে, ধরো তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো ভালো ভালো গান করো, বা ধরো তুমি নচিকেতার কোনো গান ভালো করো, তুমি গান দিয়ে স্টার্ট করতে পারো। কিন্তু আমি আবার বলছি, যদি খুব প্র্যাকটিস থাকে তাহলেই গানের ব্যবহার করবে, করো গানের ব্যবহার। নিজস্বতা যত থাকবে না, তত মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে। আর যত তোমার নিজস্বতা না থাকবে, কপি থাকবে, ওকে ঝাড়বো তাকে ঝাড়বো, ওরম করলে হবে না। স্টেজ অ্যাঙ্কারিংয়ে এখন এই মুহূর্তে টপ যাচ্ছে সঞ্জীব রাঠোর। শাকিল আনসারিরও কেউ দেখেছো কিনা জানি না, হ্যাঁ। তো দেখবে ওরা এই বিষয়গুলো করে। নিজেই একটা গান গাইলো, যে শিল্পীটা আসবে তার গানটা গাইলো, তারপর তাকে মঞ্চে ডেকে নিল, ফলে ওটা তখনই করবে যখন ইউ আর ইনাফ টু ডু দ্যাট, মানে তোমার কাছে তুমি মানে ফুললি কনফিডেন্ট যে ওটা তুমি করতে পারবে, তখনই কিন্তু তুমি এটার ব্যবহার করবে, নচেত নয়। ক্লিয়ার? এবার ইন্টারাকশানে যাও। তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে ধরো একটা ফেস্ট, তুমি অ্যাঙ্কার, হ্যাঁ, তোমাকে দেখাবে একটুখানি। তো তুমি সেখানে একটা ফেস্ট হচ্ছে, এই ধরো ডিসেম্বরেই হচ্ছে, ওই ফেস্টটা তুমি হোস্ট। তো তুমি কীভাবে স্টার্ট করবে, কীভাবে করবে? ফার্স্টে ব্যাকস্টেজ থেকে স্টার্ট করি যে একটা কলেজ সম্পর্কে। ইঞ্জিনিয়ারিং কলেজ মানেই আমাদের অনেকের কাছে একটা খুব ভয়ের ব্যাপার। আমরা ভাবি যে কি আছে এর মধ্যে, এত চাপ, এত সব কিছু, এর মাঝে পড়াশোনা, সব কিছু মজা। কলেজ মানে আমাদের কাছে তো মজার বিষয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজকে অ্যাকচুয়ালি মজার ব্যাপার নাকি সেখানে অনেক কিছু থাকে। তো যাই হোক, সেই সব ব্যাপারে তো আমরা কথা বলবোই। তার আগে সবাইকে জানাই গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম। এটা তুমি ফর্মালি অ্যাঙ্কারিং, ইটস গুড, কিন্তু আমি কি বলেছি, কিছু কি ওয়ার্ডসের ব্যবহার করতে। ইঞ্জিনিয়ারিং কলেজ মানেই আমরা শুনে থাকি র্যাগিংয়ের কথা, কিন্তু র্যাগিংটা কী? আমরা বলছি না যে ফিজিক্যাল র্যাগিংয়ের কথা, কিন্তু সফট র্যাগিং কী, তাতে করে বোধহয় আমাদের প্রজন্মকে অনেক স্বাবলম্বী করে দেয় অনেক সিনিয়ররা। কেউ আমরা আসি প্রত্যন্ত গ্রাম থেকে, কেউ বা আবার অন্য রাজ্য থেকে, কিন্তু স্বাবলম্বী হতে শেখায় বোধহয় র্যাগিং। অনেকে সমালোচনা করেন, কিন্তু এটা আমাদেরকে অনেক স্বাবলম্বী করে আগামীর পথে বা সাফল্যের পথে সোপান হওয়ার জন্য। কতগুলো আমি ওয়ার্ড ইউজ করলাম, দেখো, তোমার এইটাই কিন্তু বদলে যাবে, তোমার কথাটাই থাকবে, কিছু চেঞ্জ করছি না, তার মধ্যে কিছু কিছু ইনপুট দিলাম। এই যে তুমি আর প্রথমেই বললে না যে ইঞ্জিনিয়ারিং মানে আমাদের মনের মধ্যে একটা টেনশন দুরু হয়, যে কি হয় সেখানে, পড়াশোনার প্রচুর চাপ, এই যে তার মধ্যে তুমি এই কিওয়ার্ডসগুলো যেগুলো আমি বললাম সেগুলো ঢোকালে মাথায় রাখবে। কিন্তু কিওয়ার্ডসের ব্যবহার আমায় রাখতে হবে। খুব বড় আমার ইন্ট্রো দেওয়ার দরকার নেই, আমি 4-5 লাইন 3 লাইনই বলবো, কিন্তু তার মধ্যে 2-3টে শব্দই তোমার মাত্রাটা পাল্টে দেবে, বুঝতে পারছো? যেহেতু তুমি করো ফলে ওইটা আরও তোমার স্টার্টিংটা ইজ ভেরি নাইস। এবার তুমি সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ, তুমি একটা হয়তো ওই বেসে কোনো মিউজিক রাখলে, একটা গান লাগলে, গানটা আগে 40 সেকেন্ড কি 45 সেকেন্ড বাজলো, তারপর তুমি গিভ মি সানশাইন গানটা আছে না, এটা মাথায় এলো না কেন? এটা মাথায় আনতে হবে। তুমি ওই গানটা হয়তো হালকা দিলে, হ্যাঁ, গানটা শুনেই হয়তো বোঝা যাচ্ছে যে জীবন অনেক সময় মুক্তি চায়, আমাদের ছাত্র জীবনটা অনেক ফ্রিলি আমরা এনজয় করতে ভালোবাসি, কিন্তু পড়াশোনাটাও তো করতে হবে তার সাথে। তো গানটা শুনেই আজকে পরিষ্কার। এবার তুমি গানটার রেফারেন্স টেনে তোমার কলেজের বক্তব্যে ঢুকে গেলে, তুমি যেটা বলছো, বোঝা গেল? এই স্টার্টটা তাহলে হ্যাঁ করবে, স্টার্টটা তাহলে একদম অন্য রকম হলো কিনা তুমি নিজে বলো, পাল্টে গেল একটা, তোমার কথাটাই থাকবে রিমেন সেম, যে তুমি ভনিতাটা দিয়েছো একদম ঠিকঠাক। ইঞ্জিনিয়ারিং মানেই এরকম একটা ভয়, একটা এই আতঙ্ক, কিন্তু ওই দিনটা তো ওরা এনজয়ের জন্য আছে, ফলে ওই জায়গাটা তোমাকে দিয়ে দিতে হবে, বেসটা ফ্ল্যাট করে দিতে হবে। ধরো কারোর ওটা নবীনবরণের দিন বা ওই ফেসটা প্রথম, সে এখনও জানেই না র্যাগিংটা, তুমি তাকে একটা বুঝিয়ে দিলে বিষয়টা। বা আজকেও আমরা স্টেজে কিন্তু ইনস্ট্যান্ট র্যাগিং করব, বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য থাকবে, সলভ আউট করতে হবে। আর আশা করি আমাদের IIHM স্টুডেন্টরা সেটা সলভিংয়ের জন্যই তারা বিখ্যাত। কলেজকেও আপ করে দিলে, প্রিন্সিপাল বলার কি দিল রে ভাই,
মার্কসটা বেশি দিয়ে দাও ওকে, ঠিক আছে। হ্যাঁ বলো কি কোয়েশ্চেন? এনজয় হচ্ছে তো, হাততালি দিল। এইবারে যে গানটা উনি গাইবেন, এই গানটা আপনারা মন দিয়ে শুনবেন, কারণ এরপরে এখান থেকে আপনাদের জন্য প্রশ্ন আছে, কানেক্ট করে দেবেন। গানটা মন দিয়ে শুনছে, রাত 1টা-2টো হোক না কেন, ইফ দ্য স্পট কুইজ উইথ আ মিউজিক অবশ্যই শুনবে, বা ওইখান থেকে রেফারেন্সটা না। সিনেমা, বিনোদন, খেলার প্রতি মানুষের হিউজ মানে ইন্টারেস্ট আছে। তুমি মানে দেখো না, খেলা দেখতে গেলে রাস্তায় দাঁড়িয়ে যায় লোকজন দেখছে, চাকে থেকে দেওয়া, এই আরে দেরি হয়ে গেল, 10 মিনিট দাঁড়ান, 6টা দেখে যাই, এইটা ইন্টারেস্ট। ফলে ওটা 1টা 2টো 3টে ম্যাটার নয়, এইটা মাথায় ভেবে নেবে। আমি বারবার বলেছি ফিলারটা মাথায় ভেবে রাখো, ফিলারটা ভেবে রাখলে কোনো চাপ নেই, ওই শিল্পীর গান থেকেই তুমি তুলে নাও 2-4টে প্রশ্ন, টাইমটা কেটে যাবে। কয়েকটা তুমি ডেলিভারি করো, কি বলে তোমার হচ্ছে শায়রি ডেলিভারি করো, তাহলেই হয়ে যাবে। শায়রিটা বলার কায়দাটা রাখবে, বোল্ডলি বলবে, আর দেখবে একটা শায়রির লাইন 2বার রিপিট হয়, সেটা করবে, বোল্ডলি বলবে। আর কী বলেছি, মাইক কোথায় রাখবে? কাছে রাখবে, আর এটা একটু দূরে। তুমি এই পুজোর মধ্যে কোনো একটা অ্যাঙ্কারিং করেছো কি? আমাকে একটা বিশাল ভিডিও পাঠিয়েছিল, আমি জানি না ওটা ওরই বিশাল কি, ওটা তুমি ওরটা পাঠিয়েছিলে, একটা অ্যাঙ্কারিংয়ের ভিডিও পাঠিয়েছিলে ওরটা? হ্যাঁ আমি দেখেছি, ভালো হয়েছে, স্টেজ মুভমেন্টটা ঠিক ছিল। ওই যে যাচ্ছ দুজনে অ্যাঙ্কার ব্যাক করছো, এইটা মাথায় রাখবে। মেবি তুমি প্রফেশনাল, ও প্রফেশনাল না, তোমাকে ওকে শিখিয়ে নিতে হবে। সেটা খুব মানে খারাপভাবে না, এই তুই জানিস না, এরকম ব্যাপার নয়, মানে ওকে একটু বলে দেওয়া যে আমি এইভাবে করব, ঠিক আছে? তাহলে মোটামুটি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা স্যার, আমরা অডিয়েন্সের সাথে কথা বলতে পারি? মানে ধরুন একজন ব্যান্ড যিনি গান গায়, তারা স্যাড সং উনি গাইতে পারে, ওই বিষয়টাকে নিয়ে আমি কাউকে এখন ব্রেকআপ স্টোরি টাইপের। হ্যাঁ এরকম কোনো গল্প, অনেকে শাই ফিল করবে বা অনেকে বলবেও যে আজকে সে রয়েছে এখানে, তুমি ওই কুইজের মাঝেই করে নিলে, ধরে নিলে, ঠিক আছে? দেখে নেবে তোমার সেই মাইক মুভমেন্টটার সুযোগ আছে কিনা, হয়তো মাইকটা তারওলা দিয়েছে, তখন তো তোমাকে ওখানে স্ট্যান্ড অ্যালোন করতে পারবে, তখন গিয়ে তুমি ওদের মানে রিয়াকশান নিতে পারবে না, রিয়াকশান। হ্যাঁ তাকে একটা মাইক দিল, যদি থাকে দিল, তাহলে ঠিক আছে, পিপলস রিয়াকশান নিলে। ওকে ক্লিয়ার?